মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী, শুনবেন আলিবাবা ও 40 চোর। অনেক দিন আগের কথা। পারস্যের এক শহরে দুই ভাই ছিল। বড় ভাইয়ের নাম কাসেম আর ছোট ভাইয়ের নাম আলী বাবা। তাদের আম্মি মারা গেছিল অনেক আগেই। একদিন তাদের আব্বাও মারা যায়। দুই ভাই অনাথ হয়ে পড়ে। কাসেমের তখন সবে গোফের রেখা উঠেছে, আলী বাবা আরও ছোট। তাদের আব্বার এমন কিছু ধন সম্পত্তি ছিল না। সুতরাং আব্বা চলে যেতে দুই ভাই খুব বিপদের মধ্যে পড়ে। ওই শহরে এক বুড়ো ব্যবসায়ী বাস করত। স্বভাবে বেজায় খিটখিটে। বাজারে তার একটা দোকান ছিল। সেই দোকানে কাজের লোক টিকত না। কাসেম সেই দোকানে কাজ নেয়। এই সুযোগটাই ব্যবহার করে কাসেম। সে বুদ্ধি করে ব্যবসায়ীর বেটিকে পটিয়ে ফেলে। তারপর একদিন দুম করে শাদি করে নেয়। কি শাদি? ও তো আমার চাকর। না 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 না, এই শাদি আমি মানি না। একবার শাদি হয়ে গেলে কি আর না মানলে চলে? তার উপর কাসেমের নতুন বিবি তো কাসেমের প্রেমে একেবারে পাগল। নানা রঙের রঙিন রঙিন সব স্বপ্ন দেখছে সে তো তার আব্বার এমন কথা শুনে কান্নাকাটি করে একেবারে জ্ঞান হারায়। শেষে অনেক টালবাহানার পর শাদিটা মানতে বাধ্য হয় বৃদ্ধ, কিন্তু শর্ত দেয়, ওই ভাঙাচোরা বাড়িতে আমার মেয়েকে তোলা চলবে না, থাকতে হবে আমার বাড়িতে, হরদম আমার চোখের সামনে সামনে। আমার মেয়েটাকে আমার কাছ থেকে সরিয়ে তারপর কষ্ট দেবে, ওই ফিকির চলবে না। এতে কাসেমের আখেরে লাভই হয়। ভাঙা বাড়ি ছেড়ে দালান বাড়িতে থাকতে শুরু করে তারা। একদিন বৃদ্ধ ব্যবসায়ীও মারা যায়। কাসেমের নসিব আরও খুলে যায় তখন। বৃদ্ধের যত সম্পত্তি বকলামে সবের মালিক হয়ে বসে সে। কিন্তু চালাক লোক তো, তাই বিবির মন রাখতে কথায় কথায় বিবিকে খালি শোনায়, আমার কিছু না, এই সম্পত্তির আসল হকদার তুমি। তোমার আব্বার সম্পত্তি তুমি সামলাও, আমি তো তোমার নৌকার মাত্র। যেমন হুকুম দেবে তেমন চলবো, ব্যাস। এতে বিবিও খুশ থাকে। ছোট ভাই আলী বাবা কিন্তু অন্য ধাঁচে। ফন্দি ফিকির করে বড়লোক হওয়ার মধ্যে সে নেই। সে খেটে খেতে ভালোবাসে। সে বনে বনে কাঠ কেটে বেড়ায়। সারাদিন ঘুরে ঘুরে কাঠ সংগ্রহ করে বিকেলে সেগুলো বাজারে বিক্রি করে। তাই দিয়ে যতটুকু যা হয় তাতেই সে খুশি। কিন্তু এভাবে তো আর চলছে না। কতদিন আর বন থেকে কাঁধে করে কাঠ বয়ে আনা যায়? ভারী সমস্যা আলী বাবার। এবং কতদিন শুধু নয়, কতটাই বা কাঠ আনা যায়? যদি একটা গাধা থাকতো তাহলে খুব ভালো হতো। একটা গাধা? আলী বাবা খেয়ে না খেয়ে খরচা কমিয়ে একে একে 3-3টে গাধা কিনে ফেলে। তারপর আর কি, 3টে গাধা বোঝাই করে কাঠ আনতে থাকে রোজ। আগে কাঁধে করে তো আর বড় বড় কাঠ আনতে পারত না। এবার 3টে গাধা হওয়ায় বড় বড় ডালও সে আনতে শুরু করে। কাঠুরিয়াদের মধ্যে তার ইজ্জত বেড়ে যায়। অনেকে তাদের বেটিদের জন্য শাদীর প্রস্তাব দিতে থাকে তাকে। আলী বাবা দেখে বুঝে এক কাঠুরের মেয়েকে শাদিও করে ফেলে। দিনমোহর হিসেবে নামকে বাস্তা ওই 3টে গাধা লেখা হয় শাদীনামায়। এবং তার কিছুদিনের মধ্যেই তার বেশ কয়েকটা ফুটফুটে ছেলে মেয়েও হয়। আর কি চাই জীবনে? সুখে শান্তিতে সংসার করতে থাকে সে। একদিন হয় কি, আলী বাবা রোজকার মতো বনে গেছে।
বেখেয়ালে ঘুরতে ঘুরতে একটু গভীরে চলে যায়। হঠাৎ শুনে ঘোড়ার খুরের শব্দ। সে ভাবে, এই জঙ্গলে ঘোড়া এলো কোথা থেকে? তাও আবার একটা নয়, মনে হচ্ছে অনেকগুলো ঘোড়া ছুটে আসছে। আওয়াজটা কেমন যেন এদিক দিয়ে আসছে মনে হচ্ছে। সুলতানের সিপাই নাকি শত্রুরা আসছে দেশটাকে আক্রমণ করতে? 7-5 ভেবে সে সামনে একটা মোটা গাছ পেয়ে তরতর করে চড়ে বসে একেবারে মগডালে। আর প্রায় তখনই একদল ডাকাত এসে পড়ে। হায় আল্লাহ, এতগুলো ডাকাত! সবার হাতে আবার তলোয়ার। আমি ভাবছি সিপাই বুঝি। আমার গাধাগুলোকে না দেখে ফেলে আবার। আলী বাবা তো গাছের পাতার মধ্যে লুকিয়ে থরথর করে কাঁপতে শুরু করে। একবার যদি গাধাগুলোকে দেখে ফেলে তো গাধার মালিককেও খুঁজবে নির্ঘাত। কিন্তু নসিব ভালো তার, ডাকাতগুলো গাধাগুলোকে দেখতে পায় না। তার আগেই তারা ঘোড়ায় চড়ে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যেতেই আলী বাবাও নেমে আসে গাছ থেকে। সুলতানকে জানাতে হবে তো এই জঙ্গলে ডাকাতের আনাগোনা আছে। আগে সে ঠিক ঠাহর করতে পারেনি, এবার ভালো করে দেখে বোঝে জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু পথ যেন। মনে হয় ডাকাতগুলো এখানে হরদম যাওয়া আসা করে, তাই এই রাস্তাটা তৈরি হয়েছে। এদের ডেরাটা আবার ধারে কাছে কোথাও নেই তো? আলী বাবা পথ ধরে এগোতে থাকে। ভয়ে তার কপাল বেয়ে ঘাম গড়াতে থাকে। আবার ফিরে যেতেও মন চায় না। ডাকাতদের খবরটা সুলতানকে জানাতেই হবে, না হলেই তো বিপদ, সবার বিপদ। কোন দিন কার সর্বনাশ করে ছাড়বে কোনো ইয়ত্তা আছে? কিছুটা যেতেই সে দেখতে পায় ডাকাতগুলো কাছেই একটা ছোট টিলার সামনে দাঁড়িয়েছে। সে লুকিয়ে পড়ে একটা ঝোপের আড়ালে। লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ডাকাতদের কাণ্ড। ডাকাতগুলো টিলার সামনে জড়ো হতেই ওদের সর্দার চারদিক ভালো করে দেখে হাঁক পারে, চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক। অমনি দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর আওয়াজ করে টিলার নিচের একটা বিশাল পাথর সরে যায়। আর পাথরটা সরে যেতেই একটা গুহার মুখ দেখা যায়। দূর থেকে গুহার ভেতরটা আর দেখতে পারে না আলী বাবা। ডাকাতগুলো একে একে গুহায় ঢোকে। আলী বাবা গুনে গুনে দেখে সর্দারকে নিয়ে ওরা মোট 40 জন। সবাই গুহায় ঢুকে গেলে আবার সর্দারের গলা শোনা যায়, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর আওয়াজ তুলে পাথরটা গুহার মুখটা বন্ধ করে দেয়। উফ বাবা! ঝোপের মধ্যেই বসে পড়ে আলী বাবা। বুকটা তার তখনও ধরাস ধরাস করছে। কোমরের গামছা খুলে কপালের ঘাম মুছে মুছতে মুছতে বলে, তার মানে এখানেই ওদের ডেরা? আচ্ছা, সব কটা এখানেই থাকে। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর শব্দ করে ওঠে। আলী বাবা তড়াক করে লাফিয়ে উঁকি মেরে দেখে গুহার মুখের পাথরটা সরে যাচ্ছে। পাথরটা সরে যেতেই একে একে 40টা ডাকাত বেরিয়ে আসে ঘোড়ার পিঠে করে। আবার সর্দার চিৎকার করে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে পাথরটা গুহার মুখটাকে বন্ধ করে দেয়। ডাকাতগুলো যে পথে এসেছিল সেই পথেই আবার ফিরে যায়। যাওয়ার সময় আলী বাবার একেবারে কানের পাশ দিয়ে যায় সকলে। ভাগ্যি সে লুকিয়ে পড়েছিল ঝোপের আড়ালে, তাই তাকে আর খেয়াল করেনি কেউ। ঝোপের মধ্যে বসেই কান খাড়া করে শোনে আলী বাবা। আস্তে আস্তে ঘোড়ার শব্দ দূরে যেতে যেতে এক সময় মিলিয়ে যায়। তখন সে ঝোপের আড়াল থেকে বেরোয়। চিচিং ফাঁক!
আজব মন্তর তো। আমিও একবার দেখবো নাকি চেষ্টা করি। ডাকাতদের ডেরা কেমন হয় কোনোদিন দেখিনি তো। যেমনই ভাবা তেমনই কাজ। পায়ে পায়ে সে এগিয়ে যায় টিলার সামনে, চারদিকে ভালো করে দেখে নেয়। না, ধারে কাছে কেউ নেই। কান খাড়া করে শুনে, কোনো শব্দও শোনা যাচ্ছে না। ভালো করে দেখে শুনে বুঝে সে আল্লাহর নাম করে চিৎকার করে, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। অমনি আবার দুনিয়া কাঁপিয়ে ঘর ঘর শব্দ করে পাথরটা সরে যেতে থাকে। আলী বাবা ভয়ে ছুটতে গিয়ে একটু দূরে অন্য একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এদিকে পাথরটা সরে যেতেই গুহার মুখটা আবার দেখা যায়। আবার চারদিক ভালো করে দেখে গুটি গুটি পায়ে আলী বাবা গিয়ে দাঁড়ায় গুহার মুখে। বিশাল বড় গুহা তো। আস্তে আস্তে সে গুহার মধ্যে পা রাখে। উত্তেজনায় থরথর করে কেঁপে ওঠে তার সারা শরীর। মাথাটা কেমন যেন জট পাকিয়ে যায়। না না, জট পাকালে চলবে না। বুদ্ধিটাকে সচল রাখতে হবে আর কানটাকে খাড়া রাখতে হবে। আবার যদি ওরা ফিরে আসে। গুহার পথ ধরে এগোতে এগোতে সে এসে দাঁড়ায় একটা বড় ঘরে। ঘর ভর্তি খালি সোনা দানা, হিরে জহরত, রেশমের কাপড়, রূপোর বাঁট, কি নেই তাতে। এত ধনরত্ন কোনো বাদশাহ সুলতানের তোষাখানাতেও থাকে নাকি সন্দেহ। সব পড়ে আছে মাটির উপর। হায় আল্লাহ, এত কিছু সব পড়ে আছে মাটিতে। আর আমি কোথায় একটা দিরাম পেলে পর্যন্ত বুকে আগলে রাখি। বারবার ছুঁয়ে দেখি হারিয়ে গেল কিনা। ধনরত্নের স্তূপের উপর দিয়ে হেঁটে এসে দাঁড়ায় সে ঘরটার ঠিক মাঝে। হে খোদা, মাফ করো আমায়। এসব জিনিসে পা দিতে নেই। আর আমি কিনা এগুলো মারিয়ে মারিয়ে ঘুরে বেড়াচ্ছি। মাফ করো আমায় খোদা। এত ধন দৌলত দেখে আলী বাবার খুব ইচ্ছে হয় একবার গড়াগড়ি খাওয়ার। শুনেছি বড় লোকেরা নাকি দিনারের গদিতে গড়াগড়ি খায়। নিজে তো আর কোনোদিন দিনার দিয়ে গদি বানাতে পারবো না। পরের দিনারে একবার গড়িয়ে দেখি কেমন লাগে। ধনরত্নের স্তূপের ওপর সে একবার ঘরের এদিক থেকে ওদিক আর একবার ঘরের ওদিক থেকে এদিক আচ্ছা করে গড়িয়ে নেয়। কিন্তু যেমন ভেবেছিল তেমন খুশি হতে পারে না। না, বড্ড শক্ত, খালি খোঁচা দেয়। এর চেয়ে বাবা আমার খাটিয়াই ভালো। কিন্তু এবার তো বেরোতে হবে, বাড়ি ফিরতে হবে যে। বাড়িতে তার বিবি বাচ্চা আছে, জঙ্গলে গাধাগুলো আছে। সবার কথা মনে হতেই মনটা কেমন হু হু করে ওঠে তার। ইস, সবাই কত কষ্টে আছে। আর এখানে সব পড়ে পড়ে পড়ছে। এখান থেকে যদি কিছুটা নিয়ে যেতে পারতাম। দারুণ ধন্ধে পড়ে যায় আলী বাবা। একবার মনে হয় মুঠোখানেক হিরে জহরত দিনার নিয়ে যায় বাড়িতে। আবার মনে হয় না, ওসব পাপের আয়, ওতে মানুষের কান্না লেগে আছে। না, ওসব নিলে আল্লাহ কোনোদিন আমাকে মাফ করবেন না, কোনোদিনও না। কিন্তু তাই বলে হাতের কাছে এত ধন দৌলত পেয়েও খালি হাতে ফিরতে মন চায় না তার। শেষে সে মনস্থির করে নিয়েই যাই কিছুটা, বেশি না, অল্প করে কিছু নিয়ে যাই। হ্যাঁ, সেই ভালো। কোমরে ঝোলানো খাবারের থলেটা খুলে উপুর করে দেয় সে। থলেটা খালি করে তার মধ্যে মুঠো ভরে ভরে সোনা ভরে নেয় সে। কিন্তু মন ভরে না তার। সে ছুটতে বেরিয়ে যায় গুহা থেকে। খেয়ালি করে না যে গুহার মুখটা খোলা পড়ে আছে সেই থেকে। জঙ্গলের মধ্যে গাধা তিনটেকে খুঁজে বের করে ওদের পিঠ থেকে খালি বস্তা আর দড়ি নিয়ে আসে। বরাবরই এগুলো গাধার পিঠে বেঁধে রাখে সে, এবং তার মতো আরও গাধার মালিকরা সবাই একই জিনিস করে। কখন কি কাজে লাগে বলা যায়?
বস্তাগুলো নিয়ে একে একে সব কটা বস্তা ভরে ফেলে। কোনটায় সোনা, কোনটায় মণিমুক্ত, আরও কত কি। রূপো টুপো কাপড় চোপড় নিয়ে লাভ নেই, নেবই যখন দামি জিনিস নিই। ভর্তি বস্তাগুলোর মুখ ভালো করে বেঁধে সে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে সেগুলোকে। তারপর একে একে 3টে গাধার পিঠে চড়িয়ে সে চিৎকার করে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। অমনি আবার তার চোখের সামনে দুনিয়া কাঁপিয়ে পাথরটা গুহার মুখ বন্ধ করে দেয়। সে ফেরার পথ ধরে। সেদিন অনেক আগেই ফিরে আসে আলীবাবা। এই সময়টা ঘরের কামকাজ সেরে তার বিবি বাচ্চাদের নিয়ে ঘুমোয়। বাড়ির দোরখারি আটা থাকে ভালো করে। বাড়ির দরজার সামনে এসে আবার একটা তাজ্জব কাণ্ড করে বসে আলীবাবা। সে চারদিক ভালো করে দেখে একটু চড়া গলাতেই বলে, চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। আর তাজ্জব পাক, বাড়ির দরজাটাও আপনা আপনি খুলে যায়। হাত ছোঁয়াতে পর্যন্ত হয় না। বিবির তো গাধার ডাকে ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে ঘর থেকে বেরিয়ে এসে তো অবাক। তুমি দরজা খুললে কি করে? আমি তো দরজা এঁটে দিয়েছিলাম। আলীবাবা আর সেই রহস্য ভাঙে না। সে বিবিকে বলে, ওসব পরে হবে, আগে এসো তো, হাত লাগাও। বস্তাগুলো আগে গাধাগুলোর পিঠ থেকে নামিয়ে ঘরে নিয়ে যেতে হবে। ধরো ধরো, দারুণ ভারী এগুলো। কি এগুলো? এত সব কি এনেছো তুমি? আস্তে কথা বলো। বাচ্চারা কি ঘুমোচ্ছে? সে তো কখন। ওরা উঠে গেলে ঝামেলা করবে। চুপচাপ এগুলো আগে ঘরে নিয়ে চলো, চলো। মিয়া বিবি মিলে বস্তাগুলো টেনে হিঁচড়ে ঘরে নিয়ে রাখে। এ কি গো, এসব তুমি কোথায় পেলে? ডাকাতি করেছো নাকি? আরে চুপ চুপ চুপ, বলছি না, বাচ্চারা জেগে গেলে ঝামেলা করবে। তুমি সত্যি করে বলো তো। এই আমার দিব্যি, বলো তুমি কোথায় পেয়েছো এগুলো? বলো বলো না। আরে বলছি বলছি, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। আগে একটু পানি দাও তো, খাই। কিন্তু বিবি তো নাছোড় বান্দা। আগে বলো কোথায় পেলে এগুলো, তারপর পানি দিচ্ছি। বলো। আলীবাবা যত বলে যে পানি খেয়ে সব বলবে, বিবি তত জেদ ধরে বসে যে সে না শুনে পানি দেবে না। শেষে আলীবাবার আর পানি খাওয়া হয় না, বিবিরই জিত হয়। আলীবাবা বিবিকে সব খুলে বলে। হায় আল্লাহ, ওই ডাকাতির ধন তুমি নিয়ে এলে? আল্লাহ তোমায় ক্ষমা করবেন না, দেখে নিও। আল্লাহ তোমায় কোনো দিন ক্ষমা করবেন না। চুপ, একদম চুপ করো। বলছি না আস্তে কথা বলতে, আর উনি কিনা ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন। আল্লাহর আগে দেখছি তুমি আমায় খুন করবে। চুপ করো। আলীবাবা এক ধমক দেয় বিবিকে। ধমকে কাজ হয়। বিবি ফিসফিস করে বলে, দোহাই তোমায়, এগুলো তুমি যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো। আমাদের এসবের দরকার নেই গো, আমরা বেশ ভালো আছি। আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করবেন না, আর তোমার সঙ্গে আমাকেও রেহাত করবেন না। আমাদের ছেলে মেয়েদেরও শাস্তি দেবেন। জেনে বুঝে ছেলে মেয়েগুলোর এমন ক্ষতি করো না গো। আচ্ছা বুদ্ধু আছো তো তুমি। আরে বাবা, আল্লাহ যদি না চাইতেন তাহলে কি আমি এগুলো পেতাম? কই, এত লোক তো জঙ্গলে যায়, আমি নিজেও তো কতদিন ধরে যাচ্ছি। কোথায়? কোনোদিন আর কেউ পেয়েছে নাকি আমি পেয়েছি? আল্লাহর ইচ্ছায় আজ পেলাম। এসব আল্লাহর ইনাম, আমার সততার ইনাম দিয়েছেন আল্লাহ। তিনি আমার ক্ষতি করবেন কেন? তবুও বিবির প্রত্যয় হয় না। কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে। আলীবাবা বিরক্ত হয়ে নিজেই উঠে ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর মাদুর বিছিয়ে বস্তাগুলো সব উপুর করে ঢেলে দেয় মাদুরের ওপর।
চোখের সামনে এত সোনা, এত হিরে জহরত, এত মোহর দেখে বিবির চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যায়। সে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। কি হলো, কি দেখছো? আমি কসম খেয়ে বলছি, এত সোনা দানা আমি জীবনে দেখিনি। এর চেয়ে ঢের 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 বেশি সোনাদানা আছে ওই গুহায়। এ তো কিছুই না। হ্যাঁ গো, এখানে কত দিনার আছে গো? গুনে দেখো। বোকা বিবি আলী বাবার কথায় দিনার গুনতে বসে। হেসে ওঠে আলী বাবা। আলী বাবাকে হাসতে দেখে হতভম্ব হয়ে যায় বিবি। হাসছো কেন ওভাবে? হাসবো না? ওরে বুদ্ধু, এত দিনার কি গুনে শেষ করতে পারবে? জিন্দেগিতে পারবে না। ও, তাহলে ওসবের দরকার কি? তার চেয়ে তাড়াতাড়ি মাটি খুঁড়ে এগুলো পুঁতে ফেলি। চলো, বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে সরিয়ে ফেলতে হবে এগুলো। বাচ্চাদের মন বলে কথা, দেখে ফেললে নিশ্চিত 5 কান করে ছাড়বে, তখন বিপদ হবে। তবুও একবার গুনে দেখবো না কত আছে? আরে দূর, সে কি 4টিখানি বাত? শুরু করলেই শেষ হয়ে যাবে। আমার না একটা দারুণ বুদ্ধি এসেছে। আবার কি বুদ্ধি? গুনতে সময় লাগবে, কিন্তু মাপতে তো আর সময় লাগবে না। আমরা বরং দাঁড়িপাল্লায় মেপে নিই। সম্পত্তির হিসেব রাখতে হবে তো। আলী বাবা দেখে একবার যখন মাপামাপির কথা মাথায় ঢুকেছে, তখন না মেপে ছাড়বে না তার বিবি। এই কবছর ধরে তো দেখছে তাকে আলী বাবা, সুতরাং আর কি করে সে? অগত্যা বিবিকে বলে, আচ্ছা তাহলে নিয়ে এসো, কিন্তু পাল্লা পাবে কোথায়? আমাদের তো পাল্লা নেই। অত চিন্তা করছো কেন? বড় ভাইজানের বাড়ি তো দাঁড়িপাল্লা আছে। একটা নয়, অনেকগুলো আছে। চাইলে কি একটা দেবে না? হ্যাঁ দিতে পারে, তবে আমি চাইতে টাইতে যেতে পারবো না। এই আমি বসলাম পাহাড়ায়, তুমি যাও। ওই হিরে জহরত দিনারের স্তূপের ওপরে ধপ করে বসে পড়ে আলী বাবা। তার বিবি তো ছুট লাগায় পাল্লা আনতে। ওই ভর দুপুরে কাসেমের বিবি তো দিব্যি খানা পিনা সেরে জব্বর ঘুম লাগাচ্ছিল। তার মধ্যে দরজায় শব্দ হয়। ঘুম ভেঙে যায় বিবির। কাঁচা ঘুম ভেঙে গেলে কার মেজাজ ঠিক থাকে? কে এলো আবার এই ভর দুপুরে জ্বালাতে রে বাবা? লোকের কি খিদে কাম কাজ নেই, এই ভর দুপুরে হানা দেয়? কে? সে গজগজ করতে করতে দরজা খোলে। খুলতেই দেখে আলী বাবার বিবি দাঁড়িয়ে আছে দরজায়। এমনি সে আলী বাবাও তার বিবিকে দুচক্ষে দেখতে পারে না মোটে। বড্ড গরিব ওরা। তার উপর এমন সময় কাঁচা ঘুম ভাঙিয়ে ডেকে তোলায় তার মেজাজটা চূড়ান্ত বিগড়ে যায়। সে রীতিমতো চোটপাট শুরু করে। কি হলোটা কি? এই ভর দুপুরে আবার কি চাই? সামান্য বোধ বুদ্ধি কি নেই তোমার? এখন কেউ লোকের বাড়িতে বিরক্ত করতে আসে? আলী বাবার বিবি বরাবরই একটু নরম সরম। লোকের সঙ্গে সে উঁচু গলায় কথা বলতে পারে না। আলী বাবাকে সে মাঝে মাঝে গলা চড়িয়ে গালাগালি দেয় বটে, যেটা পাড়ার লোকে শুনে খ্যাঁক খ্যাঁক করে হাসে, সেটা আলাদা কথা। সেটা তার ভালোবাসা। কিন্তু কাসেমের বিবি তো আর তার পেয়ারের লোক নয় যে ভালোবেসে গলা চড়িয়ে গালাগাল দেবে। সে বেশ ইনিয়ে বিনিয়ে বলে, আমায় একটা দাড়িপাল্লা দেবে ভাবিজান, আর একটা বাটকারা। আলী বাবার বিবির আবদার শুনে তো কাসেমের বিবি আসমান থেকে পড়ে আর কি। দাড়িপাল্লা? তা দাড়িপাল্লা দিয়ে কি করবে শুনি? তোমার বর কি দাড়িপাল্লায় কাঠ মাপবে গো? না গো আপা, একটু লাগবে, একটা জিনিস মাপবো। দাড়িপাল্লা তো মাপার জন্যই লাগে, সে তো আর ঘরে টাঙিয়ে রাখবে না। তো কি মাপবে শুনি? আলী বাবার বিবি তো ফাঁপড়ে পড়ে যায় কাসিমের বিবির প্রশ্ন শুনে। কি মাপার কথা বলবে সে? ইস, এটা তো ভেবে আসেনি। দৌড়তে দৌড়তে চলে এসেছি, এখন কি বলি? সে কোনো জুৎসই উত্তর খুঁজে না পেয়ে পালানোর পথ খুঁজে কাসেমের বিবিকে বলে, আচ্ছা থাক আপা, পরে না হয় নিয়ে যাব। কথাটা বলেই সে ঘুরে হাঁটা লাগায়।
হঠাৎ খচ করে ওঠে কাসিমের বিবির মনটা। ব্যাপারটা কি হলো? কি মাপবে জানতে চাইতেই ও বেটি পালাচ্ছে কেন? সে আলী বাবার বিবিকে ডাকে। এই এই, শোনো শোনো, দাঁড়াও বলছি, দাঁড়াও। কাসিমের বিবির ডাকে আলী বাবার বিবি দাঁড়াতে বাধ্য হয়। শত হলেও গুরুজন বলে কথা, কথা না শুনে কি পারা যায়? কাসিমের বিবি কিন্তু আর জানতে চায় না কি মাপবে দাড়িপাল্লায়। সে আলী বাবার বিবিকে দৌড়ে দাঁড় করিয়ে রেখে ভিতরে চলে যায়। রসুই ঘরের কুলুঙ্গি থেকে একটা দাড়িপাল্লা নামাতে নামাতে ভাবে, কিভাবে জানা যায় যে কি মাপবে? কি এমন জিনিস আছে ওর ঘরে যে একেবারে দাড়িপাল্লা দিয়ে মাপতে হবে? ওর পিছু নেব? হুট করে বুদ্ধিটা খেলে যায় মাথায়। দাড়িপাল্লার নিচে চটচটে আঠা লাগিয়ে দেয় সে। তারপর ভালো মানুষের মতো সেটা আর একটা বাটখারা নিয়ে আলী বাবার বিবির হাতে দিয়ে বলে, এই নাও, শোনো, সাবধানে রেখো, এটা কিন্তু ওনার দোকানের জিনিস। তুমি আপনজন চাইলে, তাই আর না করতে পারলাম না, দিয়ে দিলাম। কিন্তু কাজ হয়ে গেলে ফেরত দেবে, মনে থাকে যেন। চেনো তো ওনাকে, ভীষণ রাগী মানুষ। কাজের সময় কাজের জিনিস যদি জায়গায় না থাকে ওনার মাথায় কিন্তু খুন চেপে যায় একদম। তাই কাজ হয়ে গেলে এটা কিন্তু ফেরত দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি কিচ্ছু ভেবো না আপা, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। মাপা হয়ে গেলেই তোমার জিনিস যেমন নিচ্ছি তেমন ফেরত দিয়ে যাব। এটা তো আর আমার জিনিস নয়, এটা হলো ওনার জিনিস, তাই মনে থাকে যেন। আলী বাবার বিবি ঘাড় নেড়ে দাড়িপাল্লা নিয়ে বাড়ির দিকে পা বাড়ায়। বাড়ি ফিরেই হাতে দাড়িপাল্লা দেখে আলী বাবা প্রশ্ন করে, সে কি গো, দিল? হ্যাঁ, দেবে না কেন? কে দিল, ভাইয়া না ভাবি? তোমার ভাইয়াকে দেখিনি, ভাবি এনে দিল। কিছু জিজ্ঞেস করছিল নাকি? ওই জানতে চেয়েছিল কি মাপবো। আর তুমি সব বলে দিয়েছো তো? হায় আল্লাহ, আমি কি অতই বোকা নাকি গো যে জিজ্ঞেস করলেই বলে দেব? এক পাল্লা, এক পাল্লা, দুই পাল্লা, দুই পাল্লা, দুই পাল্লা, তিন। আরে হলো, এইভাবে তো দিন কাভার হয়ে যাবে। থামো তো, তাড়া মেরো না, এসব ব্যাপারে তাড়াহুড়ো করতে নেই। তিন, তিন, হ্যাঁ গো, তিন পাল্লা গুনলাম নাকি চার? আমি কি জানি। এই তো, কথা বলে দিলে সব ঘেটে, আবার প্রথম থেকে গুনতে হবে সব। হ্যাঁ, আবার প্রথম থেকে? এই ও ছাড়ো তো, তুমি এই নিয়ে 7 বার প্রথম থেকে গোনা শুরু করলে। আর দরকার নেই, ছাড়ো। বারে, আমি কতবার গোনা শুরু করেছি সেটা হিসাব রেখেছো, আর কপাল্লা গুনলাম সেটা হিসাব করতে পারোনি? সর্বনাশ! দেখলে, হায় আল্লাহ, যে ভয়টা করছিলাম সেটাই বাঁধিয়ে বসলে। একটা কাজ যদি ঠিক মতো করতে পারো, এবার বাচ্চাগুলো দেখে ফেলবে, আর কাল সকাল হতে না হতেই গোটা মহল্লা জেনে যাবে। ও, সব দোষ আমার না? বলি, হাতে হাত লাগিয়ে করলে তো এতক্ষণে দিব্যি গোনা হয়ে যেত। শেষ পর্যন্ত অবশ্য সামাল দেওয়া যায়, তবে গোনা আর হয় না। দরজাটা একটু ফাঁক করে বাচ্চাদের হাতেই পাল্লাটা ধরিয়ে দেয় আলী বাবার বিবি। এই নে, যা তো, এটা চাচিকে দিয়ায়, এক্ষুনি যা। আর শোন, সাবধানে যাবি, ঠিক আছে? যা, দিয়া জলদি। পাল্লাটা বাচ্চাদের হাতে ফেরত পাঠিয়ে কর্তা গিন্নি সব হিরে জহরত সরিয়ে ফেলে রসুইখানায়। এখন এখানেই থাক, বস্তাগুলো দিয়ে ঢেকে দাও। বাচ্চারা ভাববে কাঠকুটো আছে বুঝি। রাতে ওরা ঘুমিয়ে পড়লে তখন কিছু একটা করা যাবে। এদিকে দাড়িপাল্লাটা হাতে নিয়ে কাসেমের বিবির তো মাথা ঘুরে যায়। দিনার, একটা আস্ত দিনার, হ্যাঁ, সোনার চকচকে দিনার, হ্যাঁ। সে যেন বিশ্বাসই করতে পারে না, আলী বাবার মতো গরিব হাভাতের ঘরে এত সোনার দিনার।
ওর তো দুবেলা ভরপেট খাওয়ার মতো দিরহামই জোটে না, তার ঘরে কিনা এত দিনার যে দাড়ি পাল্লায় মাপতে হয়। রাগে দুঃখে শোকে উন্মাদ হয়ে যায় কাসেমের বিবি। মরুক মরুক, পুছে গলে গোটা সংসারটা মরুক। না 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 না, এই দিনার ওরা হজম করতে পারবে না, কিছুতেই না। আল্লাহ আল্লাহ, তুমি ওদের তিষ্ঠতে দিও না আল্লাহ। এই তোমায় আমি বলে দিলাম, তুমি ওদের তিষ্ঠতে দিও না, তোমায় আমার কসম। ওদের তুমি ক্ষমা করো না আল্লাহ। ওদের 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 আগুনে জ্যান্ত পুড়িয়ে মারো, আগুনে জ্যান্ত পুড়িয়ে মারো ওদের। আল্লাহ, ওদের তুমি তিষ্ঠতে দিও না আল্লাহ, ওদের তুমি তিষ্ঠতে দিও না। হ্যাঁ, ওদের বাড়িতে কিনা দিনার। এসব খবর তো আর কাসেম মিয়ার জানা নেই। সে দিব্যি রোজকার মতো দোকানে বেচা কেনা করছে। 8 দিরহামের কমে দিতে পারবো না ভাই। তুমি বড্ড বেশি বলছো মিয়া। 3 দিরহামের জিনিসটা 8 দিরহাম দর হাঁকছো। তা জেনে শুনে আমার কাছে মরতে এসেছো কেন? যাও না, যে তোমায় 3 দিরহামে দেবে তার কাছে যাও, আমার মাথা খেও না তো। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। 3 দিরহামের জিনিসটা 8 দিরহাম দর হাঁকছে, তাই আবার রুয়াব। বেটা জোচ্চোর কোথাকার। এই এই কি বললে? কি বললে আমাকে? না না, কি বললে? আমি জোচ্চোর? হ্যাঁ, জোচ্চরই তো, একটা আস্ত জোচ্চোর। এমন সময় ডাকতে ডাকতে ছুটে আসে চাকর। হুজুর 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 হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। খদ্দেরকে আর উচিত জবাবটা দেওয়ার সুযোগ পায় না কাসেম মিয়া। খদ্দের ছেড়ে চাকরকে নিয়ে পড়ে সে। কি হলো আবার? জি হুজুর, আবার। বিবি যে দারুণ চটে গেলে এভাবে ডেকে পাঠায় সে বেশ ভালোই জানেন কাসেম মিয়া। আগেও তো কম ঘটেনি এসব। ডাক যখন পড়েছে যেতে তো তখন হবেই, এবং বাড়ি ফিরে যে সবকিছু লণ্ডভণ্ড দেখবে সেটাও জানে কাসেম মিয়া। সুতরাং সে দোকান বন্ধ করে ছোটে। ওরে, কে আছিস রে? দোকানের ঝাঁপ ফেল, আজ আর ব্যবসাপাতি হলো না গো। একেবারে বিবির সামনে এসে দম নেয় সে। কি হলো বিবিজান? আমি সেই ডেকেছ সোনা স্টক, দম বন্ধ করে। বিবিকে আর পুরো বয়ান দাখিল করতে পারে না। তার আগেই দিনারটা এগিয়ে ধরে বিবি। থমকে চুপ করে কাসেম। এরে দিনার, আমার কোনো দিনারগুলো পেয়ে গেল নাকি আবার? ঠান্ডা রক্ত বয়ে যায় তার শির দানা পেয়ে। কেঁপে ওঠে সে। দিনার দিনার কোথায় পেলে? তোমার ভাইয়ের বাড়ি। কি? আলীর বাড়ি? কাসেম কথা হারিয়ে ফেলে। মাথাটা ভোঁ ভোঁ করে ওঠে তার। নিজের চোখ কানকেও বিশ্বাস করতে পারে না যেন। বিবিকে তো তার অবিশ্বাস করার কোনো সওয়ালই ওঠে না। তাহলে আলীবাবা সোনার দিনার পেল কোথা থেকে? বাজারের অমন খাসা জায়গায় দোকানদারি করে একটা দিনার আয় করতে কাল ঘাম ছুটে যায় কাসেমের। আর আলীবাবা কিনা মাত্র 3টে গাধার দৌলতে আস্ত একটা দিনার আয় করে ফেলল। একটা কি বলছো? কাঁড়ি 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 দিনার। এত দিনার যে দাড়ি পাল্লা লাগে মাপতে। এবার আর নিজেকে সামলাতে পারে না কাসেম মিয়া। মাথা ঘুরে বসেই পড়ে বিবির পাশে। তাই দেখে ধমক দেয় বিবি। বসেই থাকো, বুঝলে তো? তুমি ওই হাত গুটিয়ে বসেই থাকো, আর ওদিকে তোমার ভাই বড়লোক হয়ে যাক। নিষ্কম্মা অপদার্থ একটা। আবার একটা গোটা দোকান পেয়েছো তুমি, বলি আজ পর্যন্ত আজ পর্যন্ত এমন একটা গোটা দিনার কটা এনেছো ঘরে? হ্যাঁ, একটা আনতে পেরেছো শুনি? সে তো হক কথা, কিন্তু আমি ভাবছি আলী আনলো কি করে? তাও আবার বললে এত দিনার যে দাড়ি পাল্লায় মাপতে হয়। সে খবরও কি আমাকেই আনতে হবে? আর তুমি বাড়িতে বসে বসে পায়ের ওপর পা দোলাবে? বলি হায়া শরম কি কিছুই নেই তোমার শরীরে নাকি? বলি গতরটা নাড়িয়ে যেতে পারছো না? যাচ্ছি। সুতরাং আর বসে থাকতে পারে না কাসেম।
সোজা হাজির হয় আলী বাবার বাড়ি। হাজির হয়েই মাথাটা তাড়াক করে গরম হয়ে যায় কাসেমের। একে তো দোকান বন্ধ করে ঘুরছে সে, ব্যবসার লোকসান হচ্ছে, তার উপর আবার বিবির ধমক চুপচাপ হজম করতে হয়েছে। তার উপরে গিয়ে দেখে কিনা আলী বাবা বাড়িতে বসে বসে কুড়ুলে শান দিচ্ছে। হ্যাঁ, বসেই তো থাকবি এখন, আর কি? বাড়িতে বসে বসে আয়েসি তো করবি। কাসেমকে সদর দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এক গাল হেসে ছুটে যায় আলী বাবা। আরে ভাইয়া, এসো এসো এসো, কি সৌভাগ্য আমার, এসো। আলী বাবার বিবি নাকাবে মুখ ঢাকে, ছেলেমেয়েরা গোল গোল চোখে চেয়ে থাকে তার দিকে। বাপের বড় ভাইটিকে তারা কোনোদিনও তাদের বাড়ি আসতে দেখেনি জীবনে। যতবার দেখেছে ওদের দূরছাই করে তাড়িয়ে দিয়েছে সে। বাপের কাছে নালিশ করেছে তাই নিয়ে, আর বাপ উল্টে তাদেরই বকেছে। নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস, নইলে ভাইয়া তোদের তাড়াবে কেন? সেই ভাইয়া যখন আলী বাবার বাড়িতে আসে, আলী বাবা কিন্তু তাকে রীতিমতো খাতির তোয়াজ করে। তবুও তুষ্ট হয় না ভাইয়া, রীতিমতো ঝাঁজ দেখায়। শুনলাম তুই নাকি হঠাৎ করে খুব বড় লোক হয়ে গেছিস, হ্যাঁ? আলী বাবা তো তার ভাইয়ের কথা শুনে অবাক, মুখের হাসি মিলিয়ে যায় তার। বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ভাইয়ার মুখের দিকে। কি বলবে সে? কি বলবি? মিথ্যা বলছি? দাড়ি পাল্লা দিয়ে দিনার গুনছিস তা কি জানি না আমি ভেবেছিস? এতক্ষণে ভাইয়ার রাগের কারণটা বুঝতে পারে আলী বাবা, কিন্তু তার ভাইয়া জানলো কি করে? এ নিশ্চয়ই ওই বলদটার কম্ম। এমন বিবি থাকলে কি আর আলাদা করে 70-এর দরকার আছে? আমি বারবার করে বললাম ওসব মাপামাপি করে কাজ নেই, নিশ্চয়ই ও ভাবিকে গিয়ে সব বলে দিয়েছে। আলী বাবা একবার নিজের বিবিকে কটমট করে দেখে নিয়ে কাসেমের হাত ধরে হেসে বলে, ভাইয়া, জেনেই যখন গেছো তখন চুপ করো না। 10টা লোককে আবার জানাচ্ছ কেন? জানাবো না? তুই আব্বার সম্পত্তি একা গাপ করবি আর আমি বসে বসে আঙুল চুষবো? আলী বাবা দেখে কাসেম যা শুরু করেছে তাতে পাড়া পড়শি জানাজানি হয়ে যাবে। সে কাসেমকে টেনে নিয়ে যায় রসুই ঘরে। হিরে জহরতের স্তূপটার সামনে দাঁড় করিয়ে ঢাকা সরিয়ে দেয়। কাসেম একেবারে তাজ্জুব বনে যায়। এ তো ধন দৌলতের দমকে কথা আটকে আটকে যায় তার। কোথায় পেলি ভাই? হ্যাঁ, বলছি সব বলছি, মাথা ঠান্ডা করে বসো তো, একটু একটু পানি টানি খাও, সব বলছি। রসুই ঘরে বসেই আলী বাবা তার ভাইয়া কাসেম মিয়াকে সব বলে দেয়। কিন্তু সাবধান ভাইয়া, দোহাই তোমার, কাউকে কিচ্ছুটি বলো না, তাহলে কিন্তু আমি বিপদে পড়ে যাব। তুই কি এতটাই খারাপ নজরে দেখিস তোর এই ভাইয়াকে? একটু বকাবকি করি ঠিকই, সে তো আমি বড় ভাই, আমার হকে করি, তাই বলে তোর সর্বনাশ হয় এমন কিছু করতে পারি আমি কখনো? হ্যাঁ, কাসেমের ব্যবহারে আলী বাবার লজ্জাই হয় এবার। সে এক হাত জিভ কেটে বলে, না ভাইয়া, আমি সেভাবে কিছু বলিনি, তুমি রাগ করো না। রাগ সে করে না, এমনকি আলী বাবা যখন তাকে বলে, এর মধ্যে থেকে তুমি কিছু নিয়ে যাও ভাইয়া, আমার যা সব তো তোমারই, তুমি তোমার মনের মতো নিয়ে যাও। কাসেম মিয়া তখন ভালো মানুষটি সেজে ভাইয়ার মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ, তাহলে আবার আমার তোমার করছিস কেন? থাক না, তোর কাছেই থাক। বিপদে পড়লে তখন না হয় কি দিবি না তখন? সে আর বলতে, দরকার অদরকার যখনই চাইবে জান পর্যন্ত হাজির করে দেবো তোমার জন্য। ও, চাইতে হবে বুঝি? মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও মনে মনে কিন্তু এন্তার সে গালাগাল করতে থাকে আলী বাবাকে। সত্যি একটা আস্ত গধা আলীটা, এমন একটা খাজানা পেল আর এইটুকু নিয়েই ব্যাস। আমি হলে তো রোজ যেতাম আর একটু একটু করে নিয়ে আসতাম। পরদিনই ভোরবেলায় কাসেম ওই গুহায় যাওয়ার মতলব করে।
বুঝলে বিবিজান, দেরি করা ঠিক হবে না। আলীটা যা বোকা, ও নির্ঘাত সবাইকে জানিয়ে দেবে। আর একবার যদি সুলতান জেনে যায়, তাহলে কি আর রেয়াত করবে? গোটা খাজানা তুলে নিয়ে ঢুকিয়ে দেবে নিজের তোষাখানায়। সারা রাত জেগে কাসেম ও তার বিবি নানা রকম খোয়াব দেখতে থাকে। এই শোনো, তখন কিন্তু আমি হাত পুড়িয়ে আর খানা বানাতে পারবো না। তখন কিন্তু একটা বাবুর্চি রাখতে হবে। আরে বাবুর্চি কি? বাবুর্চি, হালুই কর, দাসী, বাঁদি, পাইক, পেয়ালা সব রাখবো। চাই কি সালতানিয়তটাই কিনে নেবো সুলতানের কাছে। আমি হব সুলতান, তুমি হবে আমার বেগম। মরণ। পরদিন আধার থাকতেই 10টা গাধার পিঠে 20টা জ্বালা বেঁধে বেরিয়ে পড়ে কাসেম। চলে এসো, কিন্তু কাজ হয়ে গেলে সাবধানে যেও। টিলার সামনে যখন কাসেম গিয়ে দাঁড়ায়, তখন চারপাশ বেশ ফর্সা হয়ে গেছে। পৌঁছে সে আর দেরি করে না। একটু দূরে ঝোপের আড়ালে গাধাগুলোকে বেঁধে সে তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। কে জানে কখন আবার ওই বদমাইশগুলো চলে আসে। তাড়াতাড়ি কাম তামাম করে পালাতে হবে। চারদিকটা ঠিক করে দেখেও না সে। উত্তেজনায় তখন তার কপাল বেয়ে ঘাম পড়ছে। টিলার সামনে দাঁড়িয়ে চিৎকার করে, চিচিং ফাঁক, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। 3 বার বলতেই টিলার সামনের বড় পাথরটা নড়ে ওঠে। জমিন আসমান কাঁপিয়ে শব্দ তুলে সরে যায় সেটা। কাসেম বড় বড় চোখে হাঁ করে চেয়ে থাকে সেই গুহার দিকে। না 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 না, সময় নষ্ট করলে চলবে না। আলী বলেছিল ওরা 40 জন, এক একটা মুস্কো মুস্কো সব। একবার যদি এসে পড়ে তো আস্ত রাখবে না আমাকে। যাই যাই যাই, এক্ষুনি যাই। কাঁপা কাঁপা পায়ে গুহার ভেতরে এগোতে থাকে কাসেম। গুহার দরজাটা খোলাই থেকে যায়। 1 পা 2 পা করে সে এগিয়ে দাঁড়ায় খাজানার সামনে। খাজানা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারে না কাসেম। আনন্দে পাগল হয়ে যায় সে। কখনো হাসতে থাকে, কখনো আবার বুক চাপড়ে পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করে, কখনো আবার গুনতে শুরু করে। 1 2 3 4। ডাকাতগুলো যদি এসে পড়ে, ওদিকে দরজাটা যে বন্ধ করা নেই। কাসেম উঠে পড়ে, ছুটে বেরিয়ে একে একে গাধাগুলোকে নিয়ে আসে গুহার মধ্যে। দরজাটা বন্ধ করতে হবে। সকাল হয়ে গেছে না? হ্যাঁ, সকাল হয়ে গেছে, কেউ দেখে ফেলতে পারে। ছুটতে গিয়ে দাঁড়ায় দরজার সামনে, চিৎকার করে ওঠে, চিচিং বন্ধ, চিচিং বন্ধ, চিচিং বন্ধ। দরজাটা বন্ধ হয়ে যায় শব্দ তুলে। কাসেম একটা একটা করে জ্বালা ভর্তি করে। দিনার, সোনা, হিরে, জহরত, গয়না যা হাতের কাছে পায় তাই দিয়ে। হাঁপ ধরে যায় তার। জ্বালাগুলো সব টায় ভরে গেছে দেখছি, কিন্তু এখনো পায়ের কাছে যে পড়ে আছে সম্পদ, কতটুকুই বা নিতে পেরেছে সে। এসেছি যখন, আরো নিয়ে যাই, আরো আরো আরো। কামিজের জেবগুলো ভরে নেয়, বড় বড় কয়েকটা হার গলিয়ে নেয় গলায়। তাও তার আশ মেটে না। মুঠো ভর্তি দিনার নিয়ে চেপে ধরে বুকের কাছে। আর ঠিক তখনই কেঁপে ওঠে জমিন। চমকে ফিরে তাকায় কাসেম। গুহার পাথরটা সরছে নাকি? ওরা কি তাহলে ফিরে এলো? হ্যাঁ, একে একে
40টা ডাকাত ঘোড়ার পিঠে চড়ে এসে দাঁড়ায় কাসেমের সামনে। আমায় মেরো না, আমাকে মেরো না, খুদাকে বাঁচতে আমায় মাফ করে দাও, আমাকে মেরো না, আমি দিয়ে দেবো, যা নিয়েছি সব দিয়ে দেবো, মেরো না, মেরো না। ডাকাত সর্দারের তলোয়ারের এক কোপে কাসেমের দেহটা দুটুকরো হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। তখন সন্ধেবেলা। আলী বাবা সবে বিকেলের নামাজ আদা করে উঠেছে। তার বাড়ির দরজায় ঘা পড়ে। কে? দরজা খোলো, দরজা খোলো। আলী বাবার বিবি দরজা খুলতে যায়। খপ করে তার হাতটা টেনে ধরে আলী বাবা। কি করছো কি? কেন? দরজা খুলতে বলছে তো। দাঁড়াও, আগে দেখি তো কে। কে আবার? গলা শুনে বুঝতে পারছো না? তোমার ভাবি। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। ভাবি? কিন্তু ভাবি তো কোনোদিন। কথা শেষ করতে পারে না আলী বাবা। তার আগেই দরজাটা খুলে দেয় তার বিবি। আর সঙ্গে সঙ্গে কাসেমের বিবি একেবারে হুড়মুড় করে ঢুকে পড়ে। এ কি ভাবি, তুমি? তোমার নাকাব কোথায়? বড় বিপদে পড়েছি আলী ভাই, বড় বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কিছু একটা করো, তুমি কিছু একটা করো আলী ভাই। নাকাবের বালাই নেই। আলী বাবার প্রায় পায়ের ওপর লুটিয়ে পড়ে কাসেমের বিবি। আলী বাবার বিবি তাকে ধরে খাটিয়ায় বসায়, পানি খাইয়ে শান্ত করে। তারপর শোনে ছুটে আসার কারণ। সেই ভোর হওয়ার আগে মানুষটা গেল। কত করে বলে দিলাম কাজ সেরেই ফিরে আসতে, তবুও এদিকে সন্ধে হয়ে গেল যে এখনো তো এলো না। আমার মনে হয় এখনই এত ভয় পাওয়ার কিছু নেই ভাবি। কি বলছো আলী ভাই? সেই সেই কোন ভোরে বেরিয়েছে মানুষটা। আর তবু আমি ঠিকই বলছি ভাবি। ভাইয়া আকালমন্দ মানুষ, নিশ্চয়ই ভেবেছে যে দিনে দুপুরে আসাটা ঠিক হবে না। শহরের মধ্যে দিয়ে ওভাবে 10টা গাধার পিঠে বিশাল জ্বালা চড়িয়ে এলে সকলে নজরে পড়ে যাবে না। ভাইয়াকে শহরের লোকজন ভালোই চেনে, তারা সন্দেহ করবে তো, ভাববে দোকান ছেড়ে হঠাৎ গাধা নিয়ে কোথায় গেছিল। তাই দেখো হয়তো দেরি করছে। আলীর কথায় শান্ত হয় কাসেমের বিবি। সে তখনকার মতো ফিরে যায়, কিন্তু আবার প্রায় মাঝরাতে এসে দাঁড়ায় সে আলী বাবার দরজায়। কি হলো ভাবি, ভাইয়া ফিরেছে? এখনো তো ফিরল না তোমার ভাইয়া। আমার কিন্তু খুব ভয় করছে আলী, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পেও না ভাবি, তেমন কিছু হলে আমি যাব। তাহলে যাও, দেরি করছো কেন? এখন? এখন? তাহলে কখন আলী? জঙ্গলটা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ভাবি। বিষাক্ত সাপখোপ থেকে শুরু করে মানুষ খেকো জন্তু জানোয়ার কি নেই ওই জঙ্গলে। দিনের বেলাতেই আমাদের খুব সাবধানে থাকতে হয়, একটু বেখেয়াল হলেই একেবারে জান নিয়ে টানাটানি। আমার কি মনে হয় জানো ভাবি? কি কি? আমার মনে হচ্ছে এই জন্যই বোধহয় ভাইয়া কোনো ঝুঁকি নেয়নি, দিনের জন্য অপেক্ষা করছে হয়তো। কিন্তু এই যে একটু আগে বললে রাতের জন্য অপেক্ষা করছে, লোকে দেখে ফেলবে তাই? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তা নয়। মনে হচ্ছে অতগুলো জ্বালা ভরতে ভরতেই দিন গড়িয়ে গেছে, তাই হয়তো রাতের বেলা অপেক্ষা করছে। ও নিয়ে তুমি কিছু ভেবো না ভাবি, কাল ভোর হতে দাও, আমি যাব। পরদিন আলী বাবা টিলাটার কাছে যেতেই বুঝতে পারে কত বড় ভুল সে ভেবেছে। এ কি, এতগুলো গাধা? গাধাগুলোকে এভাবে মারলো কে? একেবারে পেটগুলো চিরে নাড়ি ভুড়ি বের করে দিয়েছে। এগুলো ভাইয়ার গাধা নয় তো? ভাবি বলেছিল 10টা গাধা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আলী বাবা গুনে দেখে 10টা গাধার লাশই পড়ে আছে ওখানে। সর্বনাশ! ওরা ভাইয়াকে আবার। চারদিকটা একবার দেখারও প্রয়োজন মনে করে না আলী বাবা। হায় আল্লাহ,
আমার ভাইয়াটাকে যেন অন্তত জানে না মেরে ফেলে, তাহলে আমি ভাবির কাছে মুখ দেখাতে পারবো না। চিচিং ফাক, চিচিং ফাক, চিচিং ফাক। চিৎকার করে গুহার মুখের দরজাটা খুলে ফেলে। মুখটা খুলে যেতেই চাপ চাপ রক্ত দেখতে পায় সে। রক্তের দাগ ধরে এগিয়ে যায়। খাজানার ঘরেই একটা মুখ বাঁধা বস্তার কাছে গিয়ে থেমেছে সেই রক্তের দাগ। বস্তাটা ভেজা রক্তে। তখনও বস্তা থেকে তাজা রক্ত চুয়ে চুয়ে বেরিয়ে আসছে। কাঁপা হাতে বস্তার বাঁধনটা খুলে উঁকি দিতেই চিৎকার করে ওঠে আলী বাবা, ভাইয়া, ভাইয়া। বস্তাটা খোলা হয় কাসেম মিয়ার বাড়িতে। কাসেম মিয়াকে 6 টুকরো করে কেটেছে ডাকাতরা। কেঁদো না ভাবিজান, কেঁদো না। আমার যে সব শেষ হয়ে গেল আলী ভাই। কেন কেন আমি ওকে যেতে দিলাম ওই বিপদের মধ্যে? ওগো ওগো, লোভ করতে গিয়ে আমি যে সব খুইয়ে বসে আছি গো, সব খুইয়ে বসে আছি। ভাবিজান, এই তো দেখছি বিপদে ফেলে দেবে তুমি। এভাবে কাঁদলে লোক জানাজানি হয়ে যাবে যে। আমার এত বড় বিপদে কি আমি একটু কাঁদতেও পারবো না? এত বড় গুনাহ করেছি আমি। কাঁদবে না কেন? কাঁদো কাঁদো, যত খুশি কাঁদো, কিন্তু আগে ভাইয়ার লাশটা তো দফন করতে দাও। ও তো আর যেমন তেমন করে দিলেই হবে না। এদিকে লাশের যা দশা, ঠিকভাবে করতে গেলে লোক জানাজানি হয়ে যাবে। এখন যাও বা আছে, তখন কেলেঙ্কারির আর কিচ্ছু বাকি থাকবে না। তাহলে উপায়? উপায় বাতলে দেয় আলী বাবার বাঁধি মার্জিনা। সদ্য আগের দিন সকালেই 1000 দিনার দিয়ে কিনে এনেছে তাকে আলী বাবা। কম বয়সী মেয়ে, দারুণ বুদ্ধিমতী, কুরিতকর্মাও। আশা ইস্তক আলী বাবার বিবির সব কাজ সে কেড়ে নিয়েছে। খানা বানানো, ঘর ঝাড়পোঁছ থেকে বাচ্চা সামলানো, সব একা হাতে সামলাতে লেগেছে সে। আলী বাবার বিবি একদিনেই তাকে বন পাতিয়ে ফেলেছে। তোর মতো মিষ্টি মেয়েকে কি আর দাসী বাঁধি মানায়? তুই হলি আমার ছোট্ট বেহেন। মার্জিনা আলী বাবাকে ভরসা যোগায়। আপনি কিছু ভাববেন না মালিক, আমি সব ব্যবস্থা পাকা করে দিচ্ছি। এখন কটা দিনার দিন দেখি, হেকিম সাহেবের কাছে যেতে হবে। হেকিম? কেন? আবার কার কি হলো? কেন, আপনার ভাইয়ার। ভাইয়ার? আরে মরা মানুষের আবার চিকিৎসা হয় নাকি? সে তো আমি আপনি জানি মালিক, যে উনি আর নেই। পাড়াপড়শি থোড়াই না জানে। ওদের এখনই জানতে দিবি না কিন্তু, তাহলে কিন্তু সর্বনাশ। কিন্তু জানাতে তো হবেই। হ্যাঁ, তা তো হবেই। তাই তো যাচ্ছি হেকিম সাহেবের কাছে। তাকে দিয়েই যে মারতে হবে আপনার ভাইজানকে। ফিকিরটা আলী বাবাকে খোলসা করে বলে মার্জিনা। তারপর একটা দিনার নিয়ে হাজির হয় হেকিম সাহেবের বাড়ি। হেকিম সাহেব, বলি ও হেকিম সাহেব। কি হলো কি? দৌড়ে দাঁড়িয়ে এমন মরা কান্না কাঁদছিস কেন রে বেটি? কাঁদছে কি আর সাধে, আমার চাচাটা এই বেলা গেল বুঝি। আপনি কিছু একটা করুন সাহেব, আত্মরা মানুষটাকে জ্যান্ত করে তুলুন। কেন রে, কি হয়েছে তোর চাচার? সে অনেক কিছু। কাল সারা রাত ধরে কেশে কেশে গতরের যত রক্ত ছিল সব তুলে ফেলেছে গলা দিয়ে। সকালে একেবারে এলিয়ে পড়েছে বিছানায়। তাও কি রেহাই আছে? কাশির দমক এলেই নাকাল হয়ে যাচ্ছে। যত কাশছে তত রক্ত উঠছে গলা দিয়ে। আপনি কিছু করুন। তাহলে তো দেখতে যেতে হয়। চল
চল দেখি। দেখতে যাবেন? হেকিম দেখতে যেতে চায় শুনেই মার্জিনার মুখ শুকিয়ে যায়। কাকে দেখাবে সে? বলছিলাম তাহলে যে অনেক দেরি হয়ে যাবে হেকিম সাহেব, তার মধ্যে যদি মরে যায়। দেরি কেন হবে? এই তো যাচ্ছি। আমাকে আমাকে নিয়ে চল, চল। আপনাকে আমি নিয়ে যাই কি করে সাহেব? সারা ঘরে সে কি রক্ত! সেসব না ধুয়ে আপনাকে তুললে আপনার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন তখন আমাদেরকে বাঁচাবে বলুন? ফিকিরে কাজ দেয়। হেকিম ভাবে, ঠিকই তো, কে জানে কি না কি থেকে কাশি হয়েছে। বলছি যক্ষা নয় তো, সে তো মারাত্মক রোগ। যক্ষা? হ্যাঁ, সে হতে পারে। এই গেল মাসে আমার চাচি মারা গেছে। ওই কেশেই মুখ দিয়ে রক্ত তুলে মরেছে বুড়ি। তখন চাচাকে বলতে শুনেছি চাচির নাকি যক্ষা হয়েছিল। পাড়াপড়শিরা কেউ উঁকি পর্যন্ত বাড়েনি সেই শুনে। সে যে কি দশা হয়েছিল আমাদের, গোড় দেবার লোক পর্যন্ত জুটছিল না। শেষে ওই বাড়ির উঠোনেই। এই এই তুই বেরিয়ে দাঁড়া তো, বেরিয়ে দাঁড়া। হ্যাঁ, দাঁড়াচ্ছি হুজুর। তারপর শুনুন না, ওই যে চাকরটা চাচির গোরখানা কেটেছিল, সেও তো এই গত পরশু। বিদেহ বিদেহ বলছি, এক্ষুনি বিদেহ। আমাকে মেরে ছাড়বি নাকি? সে কি সাহেব, আমার চাচার দাওয়াই, তার কি হবে তাহলে? বাইরে দাঁড়া, আমি দিচ্ছি। মনে মনে খুব হাসি পায় মার্জিনার। সে হেকিমের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে। বেশ খানিকক্ষণ পরে হেকিমের এক ছোকরা মতন চাকর একটা শিশি দিয়ে যায়। ওষুধের দাম নেয় না পর্যন্ত, পাছে ছোঁয়া লেগে অসুস্থ হয়ে পড়ে, তাহলেই যে নির্ঘাত মৃত্যু। কেমন জব্দ করেছি বলো? সে তো করলি বেটি, কিন্তু এবার কি হবে? এবার ওই যে বললাম, কাল আবার যাবো হেকিম সাহেবের বাড়ি। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে রে। তুমি একদম চিন্তা করো না মালিক, বরং তোমার ভাবি জানকে সামলাও। তার কান্নার আওয়াজ যেন বাড়ির বাইরে না যায়, আর এই দিকটা আমি সামলাচ্ছি। পরের দিন হেকিমের বাড়ি হাজির হয় মার্জিনা। দরজায় ধাক্কা দিয়ে দিয়ে দরজাটা প্রায় ভেঙে ফেলে আর কি। হেকিম সাহেব, ও হেকিম সাহেব, হেকিম সাহেব গো, বলি ও হেকিম সাহেব। দরজাটা খুলতেই একেবারে তার পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে মার্জিনা। আমার চাচাটাকে তুমি বাঁচিয়ে তোলো হেকিম সাহেব, সে বুঝি মরেই গেল এই বেলা। সে যে আর কথা কইছে না গো, চোখটাও খুলে চেয়ে আছে ঠায়, বুঝছেও না। কেশে কেশে দেহে আর রক্ত নেই এক ফোঁটা, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে গো। হেকিম সাহেব চাচাকে বাঁচাবে কি? সে তো মার্জিনাকে দেখেই নিজে বাঁচতে এক লাফে ঘরে ঢুকে যায়। মার্জিনা তবুও ছাড়ে না, দোরগোড়াতেই বসে পড়ে, কান্নাকাটি জুড়ে সারা পাড়া মাথায় তোলে। হেকিম দেখে এ তো মহা বিপদ। তুই কি আমার জানটাও খেতে এসেছিস নাকি? ভাগ এখান থেকে, যা যা, গিয়ে চাচাকে গড় দেবার ব্যবস্থা কর, যা। হেকিম সাহেব দরাম করে দরজা বন্ধ করে দেয় মার্জিনার মুখের উপর। মার্জিনা কাণ্ড দেখে ফিক করে হেসে ফেলে। কাজ হয়েছে তাহলে। হেসেই আবার সামলে নেয় নিজেকে। আরে সবাই দেখছো তো? ওগো ওগো, আমার কি হলো গো? আমার চাচাটা যে আর রইল না গো। আমাকে আমাকে এখন কে দেখবে গো? কিন্তু এবার কি হবে? এবার আর একটু সবুর করো, বিকেলটা হতে দাও শুধু। বিকেল হতেই মার্জিনা নাকাবে মুখ ঢেকে পথে নামে।
এগলি সেগলি ঘুরে সে পৌঁছয় শহরের প্রান্তে। সেখানেই একটা ভাঙাচোরা বাড়িতে একা থাকে বুড়ো মুচি মুস্তাফা। সে চোখে দেখে কম, মুখে একটাও দাঁত বাকি নেই তার, হাত পা থরথর করে কাঁপে। কিন্তু হলে কি হবে, হাতের কাজ এখনো নিখুঁত। স্বয়ং সুলতান পর্যন্ত মুস্তাফার হাতের কাজের তারিফদার। বাবা মুস্তাফা, সন্ধেবেলা কুপির আলোয় কাঁপা কাঁপা হাতে জুতো সেলাই করছিল মুস্তাফা। হঠাৎ এক মহিলার মায়াভরা ডাকে চমকে ওঠে বুড়ো। হাতে ফুটে যায় সূচ। আহা, কি হলো কি হলো, দেখি দেখি। মার্জিনা মেয়েকে অভিনয় শুরু করে। সে ছুটে গিয়ে মুচির হাতখানা ধরে, উল্টে পাল্টে ভালো করে দেখে। মার্জিনার মর্জিতেই তার নাকাবটা আপনা থেকে খসে পড়ে যায়। মার্জিনা বুড়োর হাতে কিছু না পেয়ে সেটাকে নিজের বুকে চেপে ধরে বলে, কি যে করো না তুমি! হাতখানা যদি ফুঁড়ে যেত, যদি রক্ত বেরোতো, আমি কি করতাম তাহলে? নিজেকে মাফ করতে পারতাম? বৃদ্ধ আর উত্তর দেবে কি? তার ভাঙা ঘরে তখন আস্ত চাঁদটাই যেন এসে জুটেছে। অমন টানা টানা সুরমা পরা চোখ, অমন ফর্সা গাল, একজোড়া পাতলা ঠোঁট, ঢলো ঢলো গতর। বৃদ্ধ বেবাক বোকা বনে যায়। কি হলো বাবা, আমাকে বুঝি তোমার পছন্দ হয়নি? পছন্দ? না না না, খুব হয়েছে বিবিজান, খুব হয়েছে। মুলো যা, এই পুরো রস তো কম নয়। আমাকে নাকি বলে বিবি জান। তাতে অবশ্য বুড়োকে পটাতে সুবিধাই হয় মার্জিনার। সে বুড়োর গালে নরম হাত বুলিয়ে বলে, শুধুই পছন্দ? আমি যে তোমার জন্য জান কবুল করতে এসেছি বাবা মুস্তাফা। হিল হিল করে ওঠে বৃদ্ধ মুস্তাফা। আরে বিবিজান, কি করো করো কি? আমি তো খুশিতে খুন হয়ে যাব গো। সোহাগ দেখিয়ে মার্জিনা একেবারে বশ করে ফেলে বৃদ্ধ মুচিকে, এবং তারপরেই শুরু করে আসলি খেল। তার নাকি বাবা মুস্তাফার জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ওরা বলে কি না তোমার হাতের কাজ খারাপ? খারাপ? বলনি তুমি ওদের যে আমার হাতে বানানো জুতো পরে সুলতান? সুলতান? আমি তো বলেছি স্বয়ং খলিফা পর্যন্ত তোমার হাতের বানানো জুতো পরেন। তিনি অন্য কোনো জুতো আর পরেনি না। খলিফা? তুমি জানো বিবিজান, ফি বছর আমার জুতো ভেট পাঠায় সুলতান ওই খলিফাকে। সে খবর কি আর আমি রাখি না ভেবেছ? তোমার সব খবর আমি রাখি। আমি তো ওদের বলে দিয়েছি মুখের ওপর যে তুমি কাটা মানুষও সেলাই করতে পারো। কাটা মানুষ? হ্যাঁ, একেবারে 6 টুকরো করে কাটা মানুষও তুমি এমন জোরে দেবে যে যে আতশ কাঁচ দিয়ে দেখলেও বুঝতে পারবে না, তাই তো? তাহলে চলো। কোথায়? কেন, মানুষ জুড়তে? মার্জিনার কথা শুনে বৃদ্ধ মুচির তো গলা শুকিয়ে যায়। মার্জিনা তাড়া দেয় বৃদ্ধকে, চলো তাড়াতাড়ি, ওরা লাশটাকে 6 টুকরো করে কেটে আগলে বসে রয়েছে। বৃদ্ধ ভরসা করতে পারে না মার্জিনাকে, আবার ফেলেও দিতে পারে না তার কথা। শেষে দিনারের লোভ দেখিয়ে বৃদ্ধকে রাজি করিয়ে ফেলে মার্জিনা। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? তেমন কিছু না, শুধু তোমাকে আমি চোখ বেঁধে নিয়ে যাব। চোখ বেঁধে? এমন আজগুবি শর্তে রাজি হওয়া যায় নাকি? তাহলে আমি আবার ফিরব কি করে? সে আমি পৌঁছেও দিয়ে যাব। আরে কিন্তু সেলাইটা করব কি না দেখে? হায় আল্লাহ, আমাকে কি তুমি অত বোকা পেয়েছো বাবা মুস্তাফা?
তখন তো তোমার চোখের বাঁধন খুলে দেব আমি। মাত্র 1 দিনারের লোভে আর একটু সোহাগের বিনিময় মুস্তাফাকে কাসেমের বাড়ি এনে তোলে মার্জিনা। কাজ সারতে আরও রাত হয়ে যায়, কিন্তু কাজটা মুস্তাফা করে খাসা। সত্যি আতশ কাজে দেখেও ধরা দেয় যে সেলাই করেছে কেউ। মার্জিনা আবার তাকে ফেরত দিয়ে আসে, সঙ্গে আরও 2 দিনার বকশিসও দেয়। সেলাইটা কিন্তু সত্যি নিখুঁত করেছে রে মার্জিনা। সে তো হলো হুজুর, এবার বড় চাচিকে কান্নাকাটি জুড়তে বলো, লোক জানাজানি করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি বলছি। দাঁড়াও মালিক। আলী বাবা কাঁদার কথা বলবে বলে ছুটতে যেতেই থামায় মার্জিনা। কি বলবে লোককে? কিসে মরলো তোমার ভাইজান? হ্যাঁ, কিসে? সে ব্যবস্থাও তো করে এসেছে মার্জিনা। তারপর আর কোনো ঝামেলা বাকি থাকে না। দিব্যি কাসেমের মৃতদেহ কবর দিয়ে আসা হয়। লোকজনও বিশেষ আসে না। আসবে কি, লোকের মধ্যে তো প্রচার হয়ে যায় যে কাসেমের মারাত্মক কাশি হয়েছিল। 2 দিন ধরে খালি রক্ত বমি হচ্ছিল। প্রচারটা করে হাকিম সাহেব নিজেই, এবং তারপরে যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। ভুলে যায় সবাই কাসেম মিয়ার কথা। ভুলতে পারে না শুধু তার বিবি, আলী বাবা আর ওই ডাকাত সর্দার। ও কি খোঁজ খবর নেবে না? ফিরে এসে গুহায় লাশটা না পেয়ে তো নিশ্চয়ই খোঁজ নেবে। এরপর মাস খানেক আর কোনো উপদ্রব হয় না। আলী বাবা বেশ নিশ্চিন্ত হয়। কিসা আবার শুরু হয় মুস্তাফা মুচির বোকামির কারণে। এই কি বললে? আমি ভুল সেলাই করেছি? জুতো তো জুতো, মানুষের লাশ পর্যন্ত এমন নিখুঁত সেলাই করেছি যে তাক লেগে যাবে। এক খদ্দেরের সঙ্গে কথা কাটাকাটির সময় বলেই ফেলে সে কথাটা। খদ্দের অবশ্য তার এমন কথায় পাত্তা দেয় না, কিন্তু পাত্তা দেয় এক দরবেশ। খদ্দের বিদায় নিতেই সে এসে দাঁড়ায় মুস্তাফার দোকানের সামনে। এক দৃষ্টিতে সে মুস্তাফার হাতের কাজ দেখতে থাকে। মুস্তাফা প্রথমে খেয়াল করে না, খেয়াল হতেই এই তো তোমার আবার কি চাই গে? কি চাই? ওসব ভিক্ষে ফিক্ষে হবে না, এখন এসো তো, এসো তো মিয়া, নিজের পথ দেখো। পথই তো দেখছিলাম মিয়া, কিন্তু তোমার হাতের কাজ যে আমাকে আটকে দিল, আমার আর কি দোষ বলো? দরবেশের কথা বোধগম্য হয় না বৃদ্ধ মুচির। আমার হাতের কাজ? আমি তো কাজ করেছি এখানে, আমি তোমাকে আটকালাম কখন শুনি? আর বলো কেন? অমন সুন্দর হাতের কাজ দেখেও না দেখে কি আর যাওয়া যায়? চোখ জুড়িয়ে গেল তোমার কাজে। কি সুন্দর সেলাই করো তুমি, একেবারে বোঝাই যায় না। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সুতরাং দরবেশের এক কথাতেই গলে যায় মুস্তাফা। তাকে বসিয়ে পানি টানি খাইয়ে গল্প জোড়ে। গল্পের ফাঁকে মানুষ জোড়ার কথাটাও বলে ফেলে সে। তাকে দিয়ে বলায় সেই দরবেশি। তা কি যেন বলছিলে? মানুষ চোরার কথা? তা তুমি বুঝি আগে হেকিম ছিলে? হেকিম হতে যাব কেন? আমি গিয়ে হলাম ওই খানদানি মুচি। আমি মুচি, আমার আব্বা মুচি, তার আব্বা মুচি, তার আব্বা মুচি, তার আব্বা, আমার গোটা বংশটাই মুচি। ও তাই বলো, তাই বলো। আমি ভাবলাম তুমি বোধহয় হেকিমিটাও জানো। আরে ওই যে মানুষ জোড়ার কথা বললে না, তাই তো। সে তো করেছি তো। তুমি কি ভেবেছো কথার কথা? একেবারে 6 টুকরো করা লাশ জুড়েছি। আর যায় কোথায়? লাশ জোড়ার কিস্সা না শুনে দরবেশ আর নড়ে নাকি? মুস্তাফাও নিজের বাহাদুরি ফলানোর সুযোগ আর ছাড়ে না। সেদিন কি হয়েছে জানো? এই মাসখানেক আগের কথা। এই সন্ধ্যাবেলায় আমি বসে বসে কাজ করছি, ঠিক তখনই একেবারে ঘরে দিয়ে যাওয়া পর্যন্ত সব বলে ফেলে দরবেশকে। দরবেশ তো চোখ বড় বড় করে শোনে।
তারপর মুস্তাফাকে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়ির সকিন ঠিকানা জানতে চায়। এই সে কি আর আমি বলতে পারবো? বললাম না, আমাকে নিয়ে গেছিল আমার এই চোখ দুটো বেঁধে। তাছাড়া কসম খেয়েছিল যে বৃদ্ধ মুস্তাফা মর্জিনার কাছে। আমার জান চলে যাক বিবি জান, তাও কবুল, কিন্তু কাউকে আমি কোনোদিন সব কথা বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু কসম কি আর টিকতে পারে লোভের সামনে? দরবেশ জেব থেকে 2 দিনার বের করে মুস্তাফাকে দেখিয়ে বলে, ইস, কি বদনসিব বলো তো তোমরা। এই তুমি যদি একটু বুদ্ধি করে ঠিকানাটা জেনে আসতে, তাহলে এই 2 সোনার দিনার তোমার হতো। আর কি করা যাবে। দিনার দেখে মুস্তাফার চোখ লোভে চকচক করে ওঠে। সে মনে মনে হিসাব করে, ভালো খেলতো। হ্যাঁ, কাজ করে পেলাম মোট 3 দিনার। সে তো হজম করে ফেলেছি। এখন আরো যদি 2 দিনার মাগনা মেলে তাহলে ক্ষতি কি? আহা, মাগনা তো তোমায় দেব না মুস্তাফা মিয়া। তুমি যদি ওই বাড়ি চিনিয়ে দিতে পারো তাহলেই দিতে পারি। খুব পারবো, একেবারে বাড়ির অন্দর পর্যন্ত ছিনিয়ে দেব। শুধু আমাকে চোখ বেঁধে নিয়ে যেতে হবে। পারবে পারবে সেটা? সে আর না পারার কি আছে। দরবেশ ঝোলা থেকে একটা রুমাল বের করে বৃদ্ধ মুস্তাফার চোখে বাঁধে। আমার হাতটা একটু ধরো। ও বয়স হয়েছে তো, ঠিক জোর পাই না। দরবেশ বুড়ো মুস্তাফার হাত ধরে। বুড়ো নামে পথে এদিক সেদিক ঘুরে শেষে এসে থামে আলী বাবার বাড়ির সামনে। ভুল করে সে আলী বাবার বাড়িটা দেখিয়ে দেয় দরবেশকে। এই বাড়িটা? একদম এই বাড়িটাই। তখন সেই বাড়ি আর আগের মতো নেই। পুরো দস্তুর ভোল পাল্টে গেছে বাড়ি। রীতিমতো চোখ মেলানো প্রাসাদ সেটা তখন। ঘর ভর্তি দাসী বাঁধি নফর চাকর। বাড়িটা ভালো করে দেখে বাড়ির দেওয়ালে একটা ঢেড়া কেটে দেয় দরবেশ। সেটা আবার দেখে ফেলে মার্জিনা। সর্বনাশ! ওই পুরোটা না, মুচি মুস্তাফা, সঙ্গে আবার একটা দরবেশ। বাড়ির দেওয়ালে ঢেরা কাটলো কেন ওরা? কাজ সেরে দরবেশ সরে পড়তে চায়। মুস্তাফা তাকে আটকায়। আরে চললে কোথায়? এই চললে কোথায়? এই দিনারগুলো শুধু দেখিয়েই খালাস, দেবে না ওগুলো? এই কথা ছিল বুঝি? এই তুমি চললে কোথায়? দরবেশকে না আটকালেই হয়তো বুদ্ধিমানের কাজ করত মুচি মুস্তাফা। সে চলে যেত, কিন্তু ওই দিনারের লোভী শেষ করে মুচিকে। দরবেশ দিনারগুলো তার হাতে দেয় ঠিকই, কিন্তু তারপর চার রাস্তার মোড়ে লুটিয়ে পড়ে বৃদ্ধ মুস্তাফার লাশ। আমাকে আটকে ভালোই করেছিলে বুড়ো, নইলে তোমার মতো বেঈমানকে আমি রেয়াত করে ফিরে যেতাম। আমাদের দুনিয়ায় বেঈমানের বাঁচার অধিকার নেই। পরের দিন সন্ধেবেলা একদল দরবেশ শহরের নানা পথ ঘুরে এসে দাঁড়ায় আলী বাবার মহল্লায়। কিন্তু এ কি? কোন বাড়িটা? সব বাড়িতেই তো ঢেড়া দেখছি। দরবেশ দলের সর্দার দেখে সব বাড়িতেই ঢেড়া কাটা। কে কাটলো এগুলো? দরবেশদের সর্দারের বুঝতে বাকি থাকে না যে ঢেড়া কাটাটা কেউ দেখে নিয়েছে, তাই সেই ফিকির করেছে। আর এও বুঝতে বাকি থাকে না যে তারা যাকে খুঁজছে সেই মহল্লাতেই আছে। তাই এমন ফিকির। যে দরবেশ ঢেড়াটা কেটেছিল সেও ছিল ওই দলে। সে বাড়িটা ঠিক চিনতে পারে না। আসলে হুজুর, দিনের বেলা এসেছিলাম তো, রাতের বেলা ঠিক ঠাউর করতে পারছি না। দরবেশ দলের সর্দার আর দাঁড়িয়ে থাকা উচিত মনে করে না। ফিরে চলো গুহায়, পরে দেখা যাবে।
দরবেশের দল ওই রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দিয়ে টিলার সামনে এসে দাঁড়ায়। ওদের সর্দার চিৎকার করে, চিচিং ফক, চিচিং ফক, চিচিং ফক। সেই একইভাবে একটা পাথর সরে যেতেই গুহার মুখটা দেখা যায়। দরবেশের দলটা গুহায় ঢুকে যায়। গুহার মুখ বন্ধ হয়ে যায়। এই খবর কিন্তু মার্জিনা বা আলী বাবা কেউ জানতে পারে না। শুধু মার্জিনার একটু ভয় ভয় করতে থাকে। ডাকাতগুলো আবার এসে হানা দেবে না তো? মালিককে এখন জানালে মালিক চিন্তায় চিন্তায় খুন হয়ে যাবে। আমাকেই কিছু একটা ভাবতে হবে, কিন্তু কি করি আমি? ওদিকে ডাকাতদের চিন্তাও কিছু কম নয়। তাদের সর্দার তো ভেবেই পাচ্ছে না যে কি করবে। বহুত ধুরন্ধর উস্তাদ লোকের সঙ্গে পাঙ্গা পড়েছে, বহুত সাবধানে এগোতে হবে। তবে এবার কি করব সর্দার? সেটাই তো ভাবছি। ওই মহল্লা যখন চেনা হয়ে গেছে তখন বাড়িটাও খুঁজে বের করা কঠিন নয়। কিন্তু ওই বুড়ো মুচিটাকে তো কাতল করে এসেছি সর্দার, তেমনি তো হুকুম ছিল। তাতে কি, লোকজনকে একটু পুছতাছ করলেই জানা যাবে। কে হঠাৎ করে বড় লোক হয়েছে সেটা যে কেউ বলে দিতে পারবে, কিন্তু ওই বাড়িটায় ঢোকা যায় কোন ফিকিরে? যা বুঝেছি, এই দরবেশ টরবেশ সেজে গেলে চলবে না। মালুম পেয়ে যাবে যে আমরা ডাকাত। এবার তাই সর্দার নিজেই মাঠে নামে। সকাল হতেই দরবেশের ভেগ ধরে এসে দাঁড়ায় আলী বাবার মহল্লায়। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, अल्लाह के नाम पे कुछ दे दे, अल्लाह तेरा भला करेगा, अल्लाह के नाम पे कुछ दे दे, अल्लाह के नाम पे कुछ दे दे। প্রত্যেক বাড়ির দরজায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। প্রতি বাড়ি থেকেই কিছু না কিছু জোটে। ঘুরতে ঘুরতে শেষে এসে দাঁড়ায় আলী বাবার বাড়ির সামনে। अल्लाह के नाम पे कुछ दे दे बाबा, अल्लाह के नाम पे कुछ दे दे, अल्लाह तेरा भला करेगा। বলি, ও মার্জিনা, দেখ তো, মনে হয় কেউ ডাকছে। আলী বাবার বিবির হুকুমে মার্জিনা এসে দেখে এক দরবেশ দাঁড়িয়ে। মার্জিনা তাকে ঝুঁকে কুর্নিশ করে বলে, আসসালামু আলাইকুম হুজুর। खुदा तोर भला করবে বেটি, আল্লাহর নামে কিছু দে বেটি, কিছু দে, বড় দূর থেকে এসেছি। রোশো, আমি কিছু নিয়ে আসছি। মার্জিনা ভেতরে চলে যায়। এই ফাঁকে উঁকি মেরে ভেতরটা ভালো করে দেখে নেয় সর্দার। বাড়িটা মনে হয় খুব বেশি পুরনো নয়, সব একদম চকচক করছে। তাহলে কি এই বাড়িটা? না, এত তাড়াতাড়ি নয়, আর একটু তলিয়ে দেখতে হবে। মার্জিনা ফিরে আসতেই দরবেশ চমকে ওঠে। আরে দিনার! এতগুলো বাড়িতে ঘুরলাম, কেউ একটা দিরহাম পর্যন্ত দিল না। সকলে আলু মূলো দিয়ে বিদায় করলো। আর এ কত বড় রাইস আদমির বাড়ি যে দরবেশকে দিনার দেয় ভিক্ষায়। তাহলে যা ভাবছি সেটাই কি ঠিক? এই বাড়িরই কেউ কি? দরবেশ সেজে আসা ডাকাত সর্দারের দিনার দেখে তাক লেগে যায়। সে একবার দিনারের দিকে আর একবার মার্জিনার মুখের দিকে দেখতে থাকে। মার্জিনার খটকা লাগে। ব্যাপারটা কি? দরবেশ সাহেব এমন ভাবে তাকাচ্ছেন কেন? দিনার দেখে তো তার খুশি হওয়ার কথা, কিন্তু তিনি তো... মার্জিনা তো তখনও জানে না যে খোদ ডাকাত সর্দার দরবেশ সেজে দাঁড়িয়ে তার সামনে। সে তো কোনোদিনও দেখেইনি ওই সর্দারকে। এমনকি আলী বাবাও সামনে থেকে তাকে দেখেনি কোনোদিন, যা দেখেছে দূর থেকে। কিন্তু মার্জিনা সর্দারকে না চিনলে কি হবে? সন্দেহের বশে সাবধান হয়ে যায় সে। হুকুম করুন দরবেশ সাহেব, আপনার কি আর কিছু চাই? মার্জিনার সওয়ালের ধাক্কায় নিজেকে সামলে নেয় দরবেশ।
জবাব দেয় সে, না না বেটি, যা দিয়েছিস তারপর আর কিছু চাওয়ার বাকি থাকে নাকি? আল্লাহ তোকে খুশি করবেন, খুব খুশি করবেন। আমাকে নয় হুজুর, আপনার আল্লাহকে বলুন আমার মালিককে খুশি করতে। আপনাকে যা দিচ্ছি সব তো তারই। দারুণ সুযোগ পেয়ে যায় দরবেশ। প্রশ্ন করে, তোর মালিক বুঝি খুব বড় লোক? লোক তেমন বড় নয়, আপনার চেয়ে অনেক বেটে খাটো। তবে হ্যাঁ, বয়স আপনার চেয়ে বেশি, তবে দিলটা বড়। আচ্ছা, ইচ্ছে করেই সোজা উত্তর দেয় না মার্জিনা। উত্তর শুনে দরবেশও বুঝে যায় যে মেয়েটি তার পক্ষে সুবিধের নয়। পরের প্রশ্নগুলো তাই বুঝে শুনে করে সে। তা তা তোর মালিকের নাম কি রে বেটি? এই প্রশ্নে তো আর কোনো প্যাঁচ ঘোষ নেই, সুতরাং মার্জিনা উত্তর দেয় সোজা সাপটা, আলী বাবা। বাহ, বেশ নাম। তা তিনি কি করেন? বড় সওদাগর বুঝি, নাকি কোনো আমলা? এবার কি বলবে মার্জিনা? কাঠুরে জঙ্গলে জঙ্গলে কাঠ কেটে বেড়ায়? তাহলেই তো প্রশ্ন উঠবে, কাঠ কেটে এত বড় লোক বনে গেছে যে দিনার দেয় দরবেশকে। মার্জিনা তাই চালাকি করে এবার। কাঠের ব্যবসা করেন তিনি, কাঠ বিক্রি করেন। কাঠের ব্যবসায় পসার জমাতে পারলে যে মুনাফাই মুনাফা, সে তো সবাই জানে। সুতরাং মার্জিনার কথা বিশ্বাসযোগ্য। কিন্তু বিশ্বাস করা যায় কি? ধন্দে পড়ে যায় দরবেশ। নানা আকাশ পাতাল হিসাব কষতে কষতে ডেরায় ফেরে সে। ডেরায় মানে সেই পাহাড়ের আড়ালের গুহায়। হঠাৎ খেলে যায় বুদ্ধিটা। দিনারটা নিয়ে খাজানার দিনারগুলোর সঙ্গে মেলাতে শুরু করে সে। দিনার তো সব একরকম হয় না, এক এক রাষ্ট্রের এক এক রকম দিনার। আবার সুলতান বদলে গেলে দিনারের নকশা বদলে যায়। একই রাষ্ট্রের আব্বার আমলে এক নকশা, তো বেটার আমলে আর এক নকশা। সুতরাং নকশা মিলিয়ে মিলিয়ে দেখতে থাকে। দেখতে দেখতে আলী বাবার দিনারের সঙ্গে নকশা মেলানো দিনার খুঁজে পায় খাজানার মধ্যে। তার মানে ওই বাড়িরই কেউ না কেউ। খুন করব সব কটাকে, খুন করব আমি। পরদিন ৩৭টা ঘোড়ার প্রতিটার পিঠে দুটো করে জ্বালা বাঁধা হয়। একটা জলপাইয়ে তেল ভরবি, আর অন্যটায় নিজেরা ঢুকে বসে থাকবি। সঙ্গে ভোজালি নিতে ভুলিস না। তেলের জ্বালাগুলোর ঢাকনাগুলো আলগা রাখা হয়, কিন্তু মানুষের জ্বালাগুলোর ঢাকনা ভালো করে এঁটে দেওয়া হয়, যাতে কেউ খুলতে না পারে সহজে। আমি সংকেত দিলে সবাই জ্বালা ভেঙে বেরিয়ে আসবি। কি সংকেত সর্দার? জ্বালার গায়ে নুড়ি দিয়ে টোকা দেব, 3টে টোকা। সজাগ থাকিস। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ডাকবো তোদের। ঘুমিয়ে পড়িস না যেন কেউ, ডাকলেই বেরিয়ে আসা চাই। আর তারপর গোছগাছ করে বেরোতে বেরোতে বেশ বেলা হয়ে যায় সর্দারের। সর্দার ও তার 2 সাগরেদ 3টে ঘোড়ায় চড়ে বসে। বাকি ৩৭টা ঘোড়ার প্রত্যেকটায় দুটো করে জ্বালা ঝোলে। একটায় থাকে জলপাইয়ের তেল, অন্যটায় ডাকাত। সন্ধ্যের সময় তারা এসে হাজির হয় আলী বাবার দরজায়। আলী বাবা তখন মাগরিবের নামাজ আদা করছে। নামাজ সেরে উঠতেই সামনে দেখে মার্জিনা। কিরে, কিছু বলবি নাকি? একজন সওদাগর এসেছে, তেলের কারবারি, ভিনদেশী। রাতে তোমার বাড়িতে থাকতে চাইছে। কোথায় সে? ওই তো সদরের তোরে দাঁড়াতে বলে এসেছি। সে কি মেহমানকে সদরে? আরে মেহমানকে কেউ যা যা ডেকে আন। আচ্ছা চল, আমিই যাচ্ছি, চল। আলী বাবা নিজেই ছুটে আসে দরজায়। খোশ আমদিদ, খোশ আমদিদ। আসুন আসুন, কি সৌভাগ্য আমার। সর্দার যথারীতি তার ভুয়ো পরিচয় দাখিল করে আলী বাবার কাছে। সে আর বলতে হবে না, আপনার ওই ঘোড়াগুলোর পিঠে বাঁধা তেলের পিপেগুলো দেখেই আমি আগে থেকে বুঝে গেছি।
না মানে আজকের রাতটা যদি আরে মশাই ঝাড়ুন তো, অনেক হয়েছে আদব কায়দা। ভিতরে আসুন, ভিতরে আসুন, হাত মুখ ধুয়ে একটু আরাম করে বসুন। মেহমানদের খানা পিনার ব্যবস্থা কর, যা। জি মালিক। আরে চললি কোথায়? আগে পানি দিয়ে যা। জি মালিক। আর হ্যাঁ, আব্দাল্লাহকে বল ঘোড়াগুলোকে আমার উঠোনে জায়গা করে দিতে। ওদেরও দানা পানির ইন্তজাম করতে বল, যা। আব্দাল্লাহ আলী বাবার খাস বান্দা। মার্জিনাকে আনার পরপরই তাকে এনেছে আলী বাবা। সব কাজে তো আর মেয়েদের লাগানো যায় না। এই যেমন আমার গাধাগুলো দেখভাল করা, তাদের ঘাস খড় জোগাড় করা, ঘরে বাইরে আরো কত কাজ আছে, সেসব কাজ মেয়েদের করতে বলা যায় না। তাই আব্দাল্লাহ। আব্দাল্লাহর বুদ্ধিশুদ্ধি একটু খাটো, কিন্তু ভীষণ কাজের লোক। মালিক বা মালকিন যা বলে আব্দাল্লাহ ঠিক তাই করে। তুই তো দেখছি আমায় কোনদিন খুন করে ছাড়বি রে আব্দাল্লাহ। সে আপনি যদি হুকুম করেন তো তাই করব হুজুর। আর একজন আছে এই কাহানিতে, মার্জিনার গুপ্ত আশিক, আলী বাবার বড় বেটা হুসেন। হোসেন ভাইয়া। মার্জিনা, তুই? তোকে বারণ করেছি না কথায় কথায় বাড়ির বাইরে বেরোবি না? এতগুলো লোক কি আব্বা মুখ দেখতে রেখেছে? আব্দাল্লাটা আছে কি করতে? কাসেম মিয়া চলে যাওয়ার পর বাজারে তার দোকানটা সামলানোর দায়িত্ব পড়েছে হুসেনের ওপরে। আর কি সামলাবে ওই দোকান? কাসেম মিয়ার তো কোনো সন্তান নেই, সুতরাং আলী বাবার নির্দেশ, তোমার বড় চাচির যাবতীয় দায় দায়িত্ব এখন আমার। তার সঙ্গে আমার কথা হয়ে গেছে, বাজারে ভাইয়ার দোকানটা তুমি দেখভাল করবে। জি আব্বা। সেদিন দোকান থেকে ফিরে হুসেনের তো চোখ কপালে ওঠে। ওরে এই আব্দাল্লাহ, আব্দাল্লাহ। জি ছোট মালিক। এগুলো কি? জি ঘোড়া। আরে সে তো আমিও দেখতে পাচ্ছি রে। তাহলে? আরে মাথা মোটা ওগুলো ওগুলো। ওই জ্বালাগুলোর কথা বলছো? ওতে তেল ভরা আছে, আমি দেখে নিয়েছি। আরে ধুর, আমি বলছি এগুলো এলো কোথা থেকে? আব্বার কি আবার নতুন করে কোনো খেয়াল চাপলো নাকি? মালিকের কখন কি খেয়াল চাপে সে কি বোঝার আমার কম্য? একটা কথার যদি সোজা জবাব দেয়। আমি বলছি এই এতগুলো ঘোড়া এখানে আনা কার কম্য শুনি? ও সেটা বলবে তো, ওই এক সওদাগর এসেছে আজ রাতে এই বাড়ির মেহমান, তারই ঘোড়া এগুলো। আব্বার কোনো দোষ? অত শত জানি না, বলতে পারবো না। ও তুমি মালিককে গিয়ে জিজ্ঞেস করো। হুসেন গুনে দেখে মোট 40টা ঘোড়া। 3টে ঘোড়ায় তেলের জ্বালা বাঁধা নেই কেন রে? নামিয়ে নিয়েছিস নাকি? আমাকে কি নামাতে বলেছে যে নামাবো? ওই 3টে ঘোড়ায় ওরা চড়ে এসেছে। চড়ে এসেছে মানে একজন নয়? 3 জন। হ্যাঁ 3 জন। তাদের নিয়ে আব্দাল্লাহর কোনো সমস্যাই নেই। আব্দাল্লাহর মনটা খচখচ করে ওঠে অন্য একটা কারণে। বুঝলি মার্জিনা, এই যে জ্বালাগুলো বাঁধা আছে না, প্রত্যেকটা ঘোড়ায় 2টো করে। আরে আসল কথাটা বল না মুখ পোড়া। আহা সেটাই তো বলছি, একটা করে জ্বালার মুখ আলগা, সরালে জলপাইয়ের তেল আছে দেখা যাচ্ছে, অন্যগুলোর মুখ কিন্তু শক্ত করে আটা। আটা? শক্ত করে আটা? কেন? আব্দাল্লাহর কথায় সন্দেহ হয় মার্জিনার। আটা হলে তো দুটোই আটা থাকবে, আর আলগা হলেও দুটোই। তাহলে কি মুখ আটা জ্বালাগুলোয় অন্য কিছু আছে, কোনো গোপন কিছু? এইখান থেকেই শুরু হয় মার্জিনার সন্দেহ। মেহমানদের খাতিরদারির ফাঁকে সে বারবার জ্বালাগুলোর আশেপাশে ঘুরঘুর করতে থাকে। শেষে তার সন্দেহ বিশ্বাসে বদলে যায়। ওইটুকু একটা জ্বালার মধ্যে একটা জ্যান্ত মানুষ কি চুপচাপ অতক্ষণ বসে থাকতে পারে গুঁড়িসুড়ি মেরে? একটু তো নড়তে চড়তে হয়, আর ভেতরের মানুষ যখন নড়ে তখন বাইরে জ্বালাও নড়ে। সেটাই দেখে ফেলে মার্জিনা। মানে ওই জ্বালাগুলোর মধ্যে কিছু আছে, জ্যান্ত কিছু। সাপ খোপ নয় তো? ওর মধ্যে যে মানুষ আছে সেটা ধারণা করতে পারে না মার্জিনা। বুঝতে পারে যখন জ্বালার গায়ে কান লাগিয়ে নাক ডাকার শব্দ শুনতে পায় সে। হতে পারে ডাকাত,
তাই বলে কি ঘুমোবে না? তার মানে? মানেটা আরও খোলসা হয়ে যায় হঠাৎ করে। হঠাৎ করেই কথাটা মনে পড়ে যায় মার্জিনার। 37টা জ্বালা, মানে 37 জন, আর ওদিকে 3 জন মেহমান, মানে 40। মালিক বলেছিল 40 জনের ডাকাত দল। কাসেম মিয়ার 6 টুকরো করা লাশটা গতি করার সময় আলিবাবাই বলেছিল মার্জিনাকে এই কথা। সর্বনাশ, এখন কি করি? অতগুলো ডাকাতের সঙ্গে মার্জিনা একা কি পাল্লা দিতে পারে কখনো? সামনাসামনি তো পাল্লা দেওয়া যাবে না। একা কেন, এই মহল্লার সবাইকে জড়ো করলেও যাবে না। কোনো একটা ফন্দি আমাকে আঁটতেই হবে। সে রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। মেহমানরাও খানা পিনা সেরে বিছানা নেয়। জেগে থাকে শুধু 3 জন, মার্জিনা, আবদাল্লাহ আর হুসেন। মার্জিনার বুদ্ধিতে প্রথমেই মেহমানদের ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয় আবদাল্লাহ। কিরে মাথা মোটা, দরজাটা ঠিক করে বন্ধ করেছিস তো বাইরে থেকে? একদম একদম শিকল তুলে তালা লাগিয়ে দিয়েছি। এই যে চাবি। রাখ ওটা তোর কাছে, আগে শ্যাঙাতগুলোর ব্যবস্থা করি, তারপর কোতোয়াল ডেকে পালের গোদার সৎকার করা যাবে। বাড়ির পিছনের ছোট্ট একফালি মাঠে আগুন জ্বালানো হয় কাঠকুঠো জড়ো করে। তারপর একে একে তেল ভর্তি জ্বালাগুলো এনে চড়িয়ে দেওয়া হয় আগুনের উপরে। তেল ভুরভুর করে ফুটতে শুরু করে। ছোট মালিক, এবার একটা একটা করে ঘোড়া নিয়ে এসো এই মাঠে। আমি আর আবদাল্লাহ এই দিকটা দেখছি। দাঁড়াও ছোট মালিক, নিয়ে আসার কি দরকার মার্জিনা? জ্বালাগুলো তো ওখানে বই নিয়ে যাওয়া যায়। মাথা মোটা আমার, উল্টে তেল গায়ে পড়ে গেলে? তাছাড়া একটা জ্বালায় ঢাললেই চিৎকারে বাকিরা টের পেয়ে যাবে। তুমি যাও তো ছোট মালিক, নিয়ে এসো। হুসেন প্রথম ঘোড়াটা নিয়ে আসে। মার্জিনা একটা বড় ভোজালির ডগা দিয়ে একটু কসরত করতেই খুলে যায় জ্বালার ঢাকনা। ভোজালির এক কোপে ডাকাতটার গলার নলিটা 2 ফালা করে দেয় মার্জিনা। আবদাল্লাহ আর হুসেন দ্রুত হাতে ডাকাতটাকে আবার জ্বালার মধ্যে পুড়ে ফেলে। তারপর একটা গরম তেল ভর্তি জ্বালা পুরোটা উপুর করে দেয় ওই জ্বালার মধ্যে। মার্জিনা আবার এঁটে দেয় জ্বালার ঢাকনা। যাও ছোট মালিক, এবার এটাকে রেখে অন্য একটা নিয়ে এসো। এইভাবেই একে একে 37টা ডাকাতকে খুন করে 3 জন। কখনো হুসেন ঘোড়া নিয়ে আসে, তো কখনো মার্জিনা, কখনো আবার আবদাল্লাহ যায় ঘোড়া রেখে ঘোড়া আনতে। এর মাঝে কখন যে ডাকাত সর্দার ও তার 2 সঙ্গীর ঘুম ভেঙে গেছে টের পায় না তারা। ঘুম থেকে উঠে দরজা বাইরে থেকে বন্ধ দেখে সর্দার। কোনো ইবলিশের বাচ্চা বাইরে থেকে আটকে দিয়েছে। এখন ওরা আবার টের পেয়ে গেল না তো? হয়তো ইচ্ছা করে। তাই আর দেরি করা ঠিক হবে না। যদি লোকজন জড়ো করে ফেলে তাহলে কাম হাসিল করতে অসুবিধা হবে। ডাকাতদের তো আর কারিগরির অভাব নেই। চুপচাপ তারা ঠিক দরজা খুলে বেরিয়ে আসে ঘর থেকে এবং বেরিয়ে শটান উঠোনে হাজির হয়। তারপর জ্বালাগুলোই টোকা দেয়, সেই 3টে টোকা যেমন বলেছিল, কিন্তু কেউ বেরিয়ে আসে না। সর্দার তো তাজ্জব বনে যায়, 2 সঙ্গীর দিকে চায়, ভাবখানা যেন কি হয়েছে কৈফিয়ত চাইছে। কিন্তু সঙ্গী 2 জন কৈফিয়ত দেবে কি? সর্দারও যে তিমিরে, তারাও সেই তিমিরে। তারাও তো টোকা দিয়ে কোনো উত্তর পায় না। ঠিক তখনই চিৎকার করে ওঠে আবদাল্লাহ, ডাকাত মার্জিনা, ডাকাত! শেষ ঘোড়ার সওয়ারি ডাকাতকে খুন করে ঘোড়াটা রাখতে আসছিল সে। মার্জিনা ও তার ছোট মালিক হুসেন এই ফাঁকে একটু ওই আর কি, এত বড় একটা কাজ সেরে একে অপরকে একটু একটু আশনাই জুড়েছিল ফাঁকে তালে। ঠিক তখনই আবদাল্লাহ চিৎকার করে ওঠে, ডাকাত মার্জিনা, ডাকাত! আবদাল্লাহর সামনে পড়ে ডাকাত সর্দার ও তার সঙ্গীরাও যেমন চমকে যায়, আবদাল্লাহ তেমনই চমকে যায়।
সর্দার দেখে এবার যা করার দ্রুত করতে হবে। সে এদিক ওদিক দেখে একটা কাঠ পেয়ে যায় হাতের কাছে। কাঠটা তুলে সপাটে চালায় একটা জ্বালা লক্ষ্য করে। জ্বালাটা ভেঙে তেলে চোবানো একটা আতপোড়া মানুষের লাশ ঝুপ করে পড়ে মাটিতে। চারদিকে তেল ছড়িয়ে পড়ে। তখনও বেশ গরম। সর্দার আর একটা জ্বালা ভাঙে, সেটাতেও তাই। আর একটা, সেটাও। চিৎকার করে ওঠে সর্দার। শত্রুপক্ষও এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে না। আব্দাল্লাহ ঘোড়া ছেড়ে ছুটে ফিরে যায় মাঠে। মার্জিনা ও হোসেনের সঙ্গে উঠোনে ফিরে আসে আবার। তিনজনের হাতে কুড়ুল, শাবল, ভোজালি। চেঁচামেচিতে বাড়ির লোকজনও জেগে যায়। সারা বাড়ি জুড়ে একটা হুলস্থুল বেঁধে যায়। আলী বাবা ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে করতে এর ওর নাম ধরে। আব্দাল্লাহ, মার্জিনা, আব্দাল্লাহ, আরে কে কোথায় আছিস? এসবের মধ্যে সর্দার যখন বোঝে যে পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে এবং দেরি করলে বিপদ হতে পারে, তখন সে কোমর থেকে ভোজালিটা বের করে ছুঁড়ে মারে হোসেনের দিকে। একটুর জন্য রক্ষা পায় হোসেন। মার্জিনা এক হ্যাঁচকা টানে সরিয়ে নেয় তাকে। ভোজালিটা গিয়ে বেঁধে আব্দাল্লাহর ডান বাহুতে। চিৎকার করে বসে পড়ে আব্দাল্লাহ। আব্দাল্লাহ আহত হতেই থেমে যেতে হয় মার্জিনা ও হুসেনকে। এই ফাঁকে নিজের ঘোড়ার পিঠে চেপে বসে সর্দার। ঘোড়া ছুটিয়ে এক মানুষ সমান পাঁচিল টপকে সে পালিয়ে যায়। তার পেছন পেছন বাকি দুই সাগরেত পালায়। সকাল হয়। আলী বাবার বিবি কান্না জোড়ে। ওগো, সেদিনই আমি বলেছিলাম ওগুলো নিও না, আল্লাহ তোমায় রেহেম করবেন না। ওতে মানুষের চোখের খুন আর বদনসিবে পানি লেগে আছে। আজ দেখলে তো, আজ যদি আমার হুসেনের কিছু একটা হয়ে যেত তাহলে আমি ওগো, আমার কি হতো গো? হায় আল্লাহ! আলী বাবা বিবির মুখের ওপর কিছু বলতে পারে না। কি বলবে সে? সত্যিই তো, তার বিবি তো একটাও মিথ্যে কথা বলছে না। মাথা নিচু করে বসে ভাবে সে। তাহলে কি ওগুলো ফেরত দিয়ে আসবো? না, কিন্তু যদি ফেরত দিতে গিয়ে আবার কোনো বিপদ ঘটে? এখন তো ওরা হুঁশিয়ার হয়ে গেছে, ভাইয়াকে রেয়াত করেনি, আমাকেও যদি রেয়াত না করে। ঘরে তখন মাত্র 5 জন। আলী বাবা ও তার বিবি, হোসেন, মার্জিনা আর আব্দাল্লাহ। সকলে যার যার মতো করে ভাবছে। সবার ভাবনা থামিয়ে প্রথমে বলে ওঠে মার্জিনা। তুমি অত ভয় পেও না মালকিন। 40 জনের দলের 37 জনই মরে গেছে, ভেঙে গেছে দলটা। ওরা আর সহজে আমাদের ক্ষতি করতে আসবে না। ক্ষতি কি আর বলে কয়ে ঢাকঢোল পিটিয়ে করতে আসে কেউ? নাকি বোঝা যায় যে ও আমার ক্ষতি করতে এসেছে? কখনোই না। বরং যারা ক্ষতি করার তালে থাকে তারা শুরুতেই বন্ধু হয়ে দেখা দেয় জীবনে। এমনই এক বন্ধু জুটেছে হোসেনের। এক বুজুর্গ দোস্ত হালে জুটেছে। হোসেনকে দেশ বিদেশ থেকে এমন সব আজীব আজীব জিনিস এনে দিচ্ছে যে তাক লেগে যায়। জানো আব্বা, খোদ সুলতানের দরবারের লোকজন আসে আমার দোকানে। হ্যাঁ, সুলতানকে ভেট দেওয়ার সামান কিনতে। সবাই জেনে গেছে আমার দোকানে যা পাওয়া যায় অন্য কোথাও তা পাওয়া যায় না। এই আজই তো উজির সাহেব একটা গান গাওয়া পাখি কিনে নিয়ে গেলেন। গান গাওয়া পাখি? হ্যাঁ তো। তুই আবার পশু পাখির ব্যবসা শুরু করলি নাকি? আরে আরে না না, জ্যান্ত পাখি না। তাহলে? একটা কৌটোর মধ্যে একটা রূপোর পাখি। কৌটোটা খুললে
পাখিটা বেরিয়ে এসে গান গায় গো। তার আগে অবশ্য দম দিয়ে নিতে হয়, ওই দম যতক্ষণ থাকে ততক্ষণ ও গান গেয়ে চলে। বাহ, তোফা জিনিস তো। এমন আরও কত কি এনে দেয় আমাকে। আর শুধু কি তাই, জানো আব্বা, সদা করার অনেক ফন্দি ফিকির আছে গো, সেসব তো আমি কিছুই জানতাম না। সেই সব আমায় হাতে ধরে শিখিয়ে দেয় ও। এমন দোস্তকে একদিন ডাক তাহলে বাড়িতে, দাওয়াত দে। সে তো আমার খুবই ইচ্ছে করে, কিন্তু তোমায় না জিজ্ঞেস করে কি আর। ডাক ডাক, কালই ডাক। কাল জুম্মাবার, বিকেলে দোকান বন্ধ, কাল ডাক। আমিও আলাপ পরিচয় করি তার সঙ্গে, আর বলবি আমিই ডেকেছি। আসে যেন। যথারীতি পরের দিন বিকেলে দাওয়াতে আসে বৃদ্ধ দোস্ত। আলী বাবাকে নিজের পরিচয় দেয় সে। আমার নাম রহমত আলী। আমার কোনো ঠিক ঠিকানা নেই, আজ এখানে তো কাল সেখানে। মানে মুসাফির? একদম পাক্কা। ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে এলো, সংসার পাতা হলো না আর। অবশ্য তা নিয়ে আমার কোনো আফসোস নেই। আফসোস কি মশাই? কোনোদিন কোনো সংসারে থেকেছেন কখনো? না না, তেমন সৌভাগ্য হয়নি। আচ্ছা, তাহলে আমার এখানে থেকে যান দুদিন। রাত কাবার হবে না, আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদা করবেন, তখন বুঝবেন সংসার না দিয়ে তিনি আপনাকে কত সুখে রেখেছেন। হাসি তামাশার মাঝেই খানা পিনা চলে আসে। আলী বাবা আর হুসেন মিলে রহমত আলীকে পেট ভরে খাইয়ে তারপর ছাড়ে। এটা নিন না, মাংসের সরিয়া, হুসেনের আম্মির হাতে তৈরি। আরে আমি তো এর প্রেমেই কোনোদিন ওর মুখের ওপর কথা বলতে পারি না, পাছে তালাক দিয়ে চলে যায়, তখন তো আর এটা জুটবে না। আচ্ছা, এটা একটু চেখে দেখুন না হুজুর, এই হালুয়াটা আমার আম্মি জান খাস মেহমান এলে বানায়। এই হালুয়াটা আর কেউ বানাতে পারে না। খানা পিনার পাট চুকলে খোশ গল্পে মাতে সকলে। তখনই আবদাল্লাকে নিয়ে ঘরের মাঝে এসে দাঁড়ায় মার্জিনা। আবদাল্লার কাঁধে ঢোল, মার্জিনার পোশাক ফিনফিনে। আলী বাবা মার্জিনাকে দেখে একটু অবাকই হয়। কি রে মার্জিনা, কিছু বলবি? খানা পিনা তো হলো হুজুর, একটু নাচা গানা হবে না? এই তো, এতক্ষণ এটারই অভাব ছিল, শুরু কর। মেহমানকে খুশি করে দে দেখি। মার্জিনা নাচ শুরু করে। তার সঙ্গে অসাধারণ দক্ষতার সঙ্গে বেতালে ঢোল বাজাতে থাকে আবদাল্লা। মার্জিনার নাচের ছন্দ কেটে যেতে থাকে, তাই নিয়ে শুরু হয় দুজনের খুনসুটি। এ ওকে দোষ দেয়, তো ও আবার একে দোষ দেয়। ওদের কাণ্ড দেখে মেহমানের তো হেসে খুন হওয়ার জোগাড়। আলী বাবা আর হুসেন অপ্রস্তুত হয়ে পড়ে মার্জিনা আর আবদাল্লার কাণ্ড দেখে। আলী বাবা সামাল দিতে মার্জিনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেক হয়েছে, আর নাচতে হবে না, যা যা। সে কি মালিক, আমার নাচ তো এখনো শুরুই করতে পারলাম না। আর করতে হবে না শুরু, তুই রেহাই দে। বারে, তুমি বললেই হবে নাকি ছোট মালিক? মেহমান বলুক। মেহমান আর কি বলবে, হাসি থামলে তো সে কথা বলবে, তার হাসি তো থামতেই চায় না। শেষে মেহমান রহমত আলী যখন হাসতে হাসতে কাবু হয়ে পড়ে, তখন হঠাৎ মার্জিনা কোমর থেকে ভোজালিটা বের করে বসিয়ে দেয় মেহমান কলিজা। কলিজা ফুটো হয়ে ফিনকি দিয়ে রক্ত ছোটে ঘরময়। চিৎকার করে লুটিয়ে পড়ে মেহমান। আরে আরে, এ কি করলি তুই মার্জিনা? তুই মেহমানকে, ছি 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 ছি, তুই তো আমাকে জাহান্নামে পাঠিয়ে ছাড়বি। এ কি সর্বনাশ হয়ে গেল! এক্ষুনি হেকিম সাহেবকে একটা তলব দে আবদাল্লাহ। আরে যা যা যা, ছুটে যা, দাঁড়িয়ে থাকিস না। পানি, ওরে ওরে, কে আছিস? পানি আন, পানি আন। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি তোরা? শুনতে পাচ্ছিস না? আব্বা পানি আনতে বলছে যে। আহ, থামবে তোমরা? মেহমান, দাঁড়াও, দেখাচ্ছি কেমন মেহমান। মার্জিনা টান মেরে
মেহমান রহমত আলীর নকল চুলদারি খুলে ফেলে। তাই দেখে আঁতকে ওঠে আলী বাবা আর তার বেটা হোসেন। সে কি? কে দেখি? নকল চুলদারি মানে কি এর? চিনতে পারলে না মালিক? ভুলে গেলে এত সহজে? এই তো মাত্র বছর খানেক আগের কথা। একদিন এক সওদাগর এসেছিল, তেলের সওদাগর, তেলের পিপে ঘোড়ায় বেঁধে। সর্বনাশ! সেই ডাকাত, সেই পালিয়ে যাওয়া ডাকাত। তুই চিনলি কি করে? আমি তো প্রথম দেখেই চিনতে পেরেছিলাম, তাই তোমাদের কিচ্ছু না বলে আব্দাল্লাহকে নিয়ে আমি এই খেল খেলেছি। এবার আর কোনো ভয় রইল না মালিক। ভয় অবশ্য আলী বাবার মনে থেকেই যায়। আরও যে দুজন ছিল, সেই যে রাতে সর্দার পালিয়েছিল, সেই রাতে সর্দারের পিছন পিছন ওরা দুজনও পালিয়েছিল, ওদের ফিরে আসার ভয়। কিন্তু ওরা আর ফিরে আসেনি কোনোদিন। বাকি জীবনটা আলী বাবা নির্বিঘ্নেই কাটায়, জীবনের সব খোয়াইশ পূর্ণ করে, প্রাণ ভরে বাঁচে। ইনাম হিসেবে মার্জিনাকে শাদি দেয় হোসেনের সঙ্গে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।